আমরা কম ঘুমাচ্ছি, আমরা অনেক এলোমেলো খাবার খাচ্ছি, এগুলো আস্তে আস্তে পয়জনের মতো অ্যাড হয়ে আমাদেরকে লাইফটাকে শর্ট করে দিচ্ছে। বেশি বেশি টাকা ইনকাম করব বা আরো উন্নতি হবে, এটার মোহে আমরা একটা জীবন তৈরি করেছি যে এটা একটা স্ট্রেস তৈরি করে। এইভাবে আমরাই আমাদের জীবন ধারণের মাধ্যমে আমাদের হায়াতকে কমিয়ে দিচ্ছি। যে যারা অনেক দিন বাঁচে তারা কি খায়, তাদের লাইফস্টাইল কি, তারা কতখানি ঘুমায়। তো আপনি ইচ্ছা মতো আপনি ধরেন রাত্রে জেগে করতেছেন, দিনে ঘুমাচ্ছেন, আপনার বডি তো এটার জন্য নির্মিত হয় নাই। এটার জন্য এই যে আপনি ক্লকটাকে উল্টে দিলেন, এটা তো শরীরে ভয়াবহ সমস্যা তৈরি করে। ওকে। অনেকে বলে আর্লি অনসেট ডায়াবেটিস হয় ঘুমের ডিস্টারবেন্সের কারণে, তাই না? দুইটা হিউম্যান পপুলেশন থাকে, এক দলের স্ট্রেস নাই, আরেক দলের স্ট্রেস আছে। তো যার স্ট্রেস আছে সে তো অনেক কম বাঁচবে, এবং মেন্টাল লাইফের বিপর্যস্ত হয়ে যাওয়ার কারণে মানুষ তাড়াতাড়ি মারা যায়। বেশিরভাগ পণ্ডিতই একমত হয়েছেন যে আমাদের থিওরিটিক্যাল এজ, যেটা তাত্ত্বিকভাবে আমরা কতদিন বেঁচে থাকতে সক্ষম হব যদি না আমাদেরকে কোনো ডিজিজ গ্রাস করে, কোনো রোগ টোগ না হয়, এবং সেটা আপাতত যে এগ্রিমেন্ট যেটা, সেটা হচ্ছে 130 বছর। এটা একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া, এটা কোনো কারোর অপিনিয়ন না। 24 বছর বয়সেই আমি বড় বিজ্ঞানীদের সাথে একটা টেবিলে বসার সুযোগ পেয়ে গেলাম। ইভেন জিম ওয়াটসন, যে ডিসকভারার অফ ডিএনএ, ওয়াটসন এন্ড ক্রিকের যে ডাবল হেলিক্স মডেলটা, ওয়াটসন ক্রিক, দুজনের সাথে আমার পরিচয় হলো। ওয়াটসনের রিকম্বিনেশন এট দ্য ডিএনএ লেভেল 1984-তে উনি বিরাট মিটিং ডাকলেন কোল্ড স্প্রিং হারবারে। সেখানে আমি আমন্ত্রিত ছিলাম। সেখানে আমার এই রেগ ডির কথাটা এক ধরনের উল্লেখযোগ্য ঘটনায় পরিণত হলো। হাইয়েস্ট কোয়ালিটি মানুষের সংস্পর্শে আসতে পেরেছিলাম, এবং ইকুয়াল হিসাবে একেবারে তাদের সাথে তাদের উচ্চতায় বা তাদের লেভেলে গিয়ে বিজ্ঞান করার যে এক্সপিরিয়েন্স যেটা, এবং এটার কারণে যে একটা কনফিডেন্স হয়, সেটা আমার হয়েছে। কিন্তু এটাকে আমি পরবর্তীকালে বিদেশে আরও চাকরি করব, আরও বড় চাকরি করব, এইভাবে আমার কোনো আগ্রহ ছিল না। আমার আগ্রহ ছিল যে এগুলো শিখে ফেলার পরে আমি এসে দেশে কাজ করব, ইনফ্যাক্ট আমার গ্রামে গিয়ে কাজ করব। আমরা অনেক ক্ষেত্রেই দেখি সারা পৃথিবীতে যারা হাইলি প্রোডাক্টিভ মানুষ, তারা ৮০ বছর বয়সেও ৯০ বছর বয়সেও অনেক বেশি প্রোডাক্টিভ থাকে। অপরদিকে বাংলাদেশে ৬০ বছর হয়ে গেলে আমরা রিটায়ারমেন্টে চলে যাই। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, তারা এমন কি করে যার জন্য তারা এতটা সুস্থ থাকে? এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলেছি সায়েন্টিস্ট ডক্টর আবেদ চৌধুরীর সাথে। তিনি আমাদের বোঝানোর চেষ্টা করেছেন যে কিভাবে মানুষ অনেক দীর্ঘ সময় সুস্থভাবে বেঁচে থাকতে পারে, এবং তিনি আমাদের বলেছেন যে সায়েন্টিফিক ওয়েতে আমাদের ডিএনএতে যে কোড করা আছে সেই হিসাবে আমরা সুস্থ সবলভাবে ১৩০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি, কিন্তু মানুষের কিছু ভুলের জন্য আস্তে আস্তে তাদের আয়ু কমতে থাকে। সো আজকের এই পডকাস্টের মাধ্যমে আমরা সম্পূর্ণ বিষয়টা বোঝার চেষ্টা করব। আমরা জানি আমাদের এই পডকাস্ট যারা দেখেন তারা হাইলি প্রোডাক্টিভ মানুষ, এবং আপনারা আপনাদের লাইফে অনেক কিছু করতে চান। যদি ভালো কিছু করতে চান, বড় কিছু করতে চান, তাহলে আপনাকে অনেক দিন পর্যন্ত কিন্তু সুস্থ থাকতে হবে। আজকের পডকাস্টটা আপনাদের জন্য ডেডিকেট করছি। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমরা পডকাস্টের ভেতরে প্রবেশ করি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি। আপনাকে আমরা সবাই চিনি, আপনার কাজ সম্পর্কে আমরা সবাই জানি, বাট তারপরে যদি বলি যে আপনি নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করবেন, কাইন্ডলি যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমি নিজেকে এইভাবে ইন্ট্রোডিউস করব যে আমি মূলত বিজ্ঞানের লোক, কিন্তু সেটা ছাপিয়ে গিয়েও আমি প্রকৃতির লোক। আমি সারা জীবনই প্রকৃতিকে বোঝার চেষ্টা করি, এবং ভাষা এবং কবিতার মাধ্যমে আর পরবর্তীকালে বিজ্ঞানের মাধ্যমে এই ভাবনাগুলোকে প্রকাশ করতে চেয়েছি। আপনার একটা কোম্পানি আছে জেনোফিক্স, এবং আমি আপনার একটা কন্টেন্ট দেখলাম, সেখানে আপনি বললেন যে একজন মানুষ সুস্থ সবলভাবে ১৩০ বছর বেঁচে থাকতে পারে। এই কথা কি, অথবা এই ক্লেইমটা কি স্যার সত্যি? হ্যাঁ, এটা অবশ্যই সত্য। এটা সবসময় বিজ্ঞানের একটা প্রশ্ন যে মানুষ মারা যায় কিভাবে। আমরা দেখতে পাই যে কেউ ৪০-এর দশকেও মারা যায়, ৫০-৬০-এর দশকে অনেকে মারা যায়, ৭০-এ অনেকে মারা যায়, এবং সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে মানুষ অনেক বেঁচে থাকতেছে বেশি। জি। ৮০-র দশকে অনেক মানুষ বেশি দেখা যায়, ৮০-র দশকেও সক্ষমভাবে বেঁচে আছে। তো এটার কারণ হয়েছে যে জীবনধারণ উন্নতি হয়েছে, মানুষ চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হয়েছে, রোগগুলা মানুষ শনাক্ত করেছে, মেডিসিন ভালো হয়েছে। এই কারণে তার মানে যে মানুষের নিয়তি ছিল না যে ৫০-এর দশকে মারা যাবে, মানুষের নিয়তি তাহলে কি? হ্যাঁ, এটা একটা বৈজ্ঞানিক প্রশ্ন। যে ৮০-র দশক এখন হয়েছে, বিজ্ঞানের যদি আরো উন্নতি হয় ৯০-১০০ দশকে মানুষ বেঁচে থাকবে, কিন্তু এক সময় তো মানুষ বেঁচে মারা যাবে। মানে সেই স্বাভাবিক যে জেনেটিক্যালি কোডেড যে একটা এইজ আছে আমাদের, যে আলটিমেট হাই এন্ড যেটা, সেটা কত। তো সেটা নিয়ে নানান মত আছে, কেউ একমত হতে পারে নাই। টেলোমেয়ার বলে একটা জিনিস আছে প্রত্যেকটা সেলে, ওইটা যখন ছোট হয়ে আসে আস্তে আস্তে, তখন সেলগুলা মারা যায়। এটা বিভিন্ন
এইজিংয়ের বিভিন্ন থিওরি আছে। তো বেশিরভাগ পণ্ডিতই একমত হয়েছেন যে আমাদের থিওরিটিক্যাল এইজ যেটা, তাত্ত্বিকভাবে আমরা কতদিন বেঁচে থাকতে সক্ষম হব যদি না আমাদেরকে কোনো ডিজিজ গ্রাস করে, কোনো রোগ টোগ না হয়। এবং সেটা আপাতত যে এগ্রিমেন্ট সেটা হচ্ছে 130 বছর। ওকে। এটা একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া, এটা কোনো কারোর অপিনিয়ন না। হুম হুম হুম। আর আরেকজন বলবে যে না এটা ঠিক না, এটা বলতে পারে। কিন্তু আমি যতদূর জানি লঞ্জিভিটি রিসার্চের মূল ব্যক্তি যারা, তারা এই ব্যাপারে টেন্টেটিভলি, আমরা ইংরেজিতে বলি টেন্টেটিভলি, মানে আপাতত আমরা একমত হয়েছি যে 130 বছর। আচ্ছা স্যার, আপনার একটা কোম্পানি আছে জেনোফেক্স, এই কোম্পানি এই লঞ্জিভিটি, তারপর হচ্ছে আমাদের হচ্ছে গাট হেলথ, এগুলো নিয়ে কাজ করে। আপনি কাইন্ডলি আপনার কোম্পানিটা কি কাজ করে এবং কিভাবে আসলে আপনি আপনার কোনো ভিশনকে এটার মাধ্যমে অ্যাকমপ্লিশ করতে চান, কাইন্ডলি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমি এই কোম্পানি, আরেকজন এন্টারপ্রেনার আছেন সিডনি বেস, জাহাঙ্গীর আলম। আমি মূলত এই কোম্পানির এখন একজন অ্যাডভাইজার। যখন শুরু হয়েছিল তখন জাহাঙ্গীর টেলিকমিউনিকেশনে অনেক কাজ করেন। আমি তাকে বলেছিলাম যে বায়োলজিক্যাল সায়েন্সে একটা কোম্পানি হোক। আমি নর্মালি অনেক নিজের কথা বা নিজের আইডিয়া অনেক জায়গায় শেয়ার করি। তো এইখানে আমরা একমত হয়েছিলাম যে এরকম একটা কোম্পানি করা দরকার, যে হিউম্যান জিনোমকে কেন্দ্র করে। তো সেভাবে এটা সৃষ্টি হয়েছিল। যেহেতু আমি আরও অনেক কাজ করি, বর্তমান সময়ে জেনোফেক্সের সাথে আমার সম্পর্ক হচ্ছে, আমি একজন অ্যাডভাইজার, আমি শুভাকাঙ্ক্ষী, এবং মূলত এটা জাহাঙ্গীর আলমের কারণে এই কোম্পানিটা চলছে এখন। কিন্তু এই যে সাবজেক্টটা, যেটাকে কেন্দ্র করে জেনোফেক্স হয়েছিল, বা আমার সেই আইডিয়াটা আমি শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে যে মানুষের যে জিনোম রয়েছে, তাই না, আমাদের প্রত্যেকেরই তো একটা জেনেটিক কোড আছে। জি। এটা পশু পাখি মানে যাই জীবিত তারই একটা কোড আছে। কোডটা ডিএনএতে লিখিত। এবং আমাদের যে রোগ এবং রোগহীনতা, রোগ এবং আরোগ্য, এইভাবে আমি বলি, বা আমরা কতদিন বাঁচবো, এগুলো সব কিছু এই জেনেটিক কোডে লিখিত আছে। তো এটা অনেক সময় এমনভাবে লিখিত আছে যে আমাদের এই জেনেটিক কোডের কারণে আমাদের হার্ট ডিজিজটা তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, সো তখন আমরা হার্ট ডিজিজের কারণে একজন মারা গেল, 50-এর দশকে মারা গেল, সেটা ঠিক লঞ্জিভিটির ইস্যু না। এটা হচ্ছে এক ধরনের রোগ এসে তাকে গ্রাস করলো। এইভাবে আরও আলঝাইমার ডিজিজ আছে, ডিমেনশিয়া আছে, পার্কিনসন্স আছে, অনেক টাইপের জেনেটিক কন্ডিশন আছে। কতগুলো খুব প্রকাশিতভাবে জেনেটিক আমরা জানি, পার্কিনসন্স, আলঝাইমার, এগুলো। আর কতগুলো যেমন সূক্ষ্মভাবে জেনেটিক, যেমন তার হার্টের ডিজিজটা বেড়ে গেল, তার লাইফস্টাইলের কারণে আরও খারাপ হইল, এগুলো হচ্ছে ইনডিরেক্ট। তো এগুলো সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আমার মতে জেনেটিক কোডে লিখিত আছে। এবং যখন আমরা বলি যে এটা জেনেটিক না, এটা অন্য কিছু, আমরা আসলে ঠিক জেনেটিক্সের পুরো ব্যাপারটা জানি না। এটা যেহেতু আমি জেনেটিক্সের মানুষ অনেক অল্প বয়স থেকেই, আমার কাছে এটা মনে হয়েছে যে একটা কোডের মধ্যে আলটিমেটলি সব কিছু থাকবে। তো আমরা কতদিন বেঁচে থাকবো, আমরা মারা যাচ্ছি মূলত একটা রোগের কারণে, তাই না? থিওরিটিক্যালি আমরা ধরে নেই তর্কের খাতিরে যে আমরা 130 বছর বেঁচে থাকতে পারতাম। তো আমরা 80-তে, 90-তে, 50-এ, 60-এ মারা যাচ্ছি, কারণ একটা ডিজিজ এসে আমাদেরকে গ্রাস করতেছে, তাই না? সেই ডিজিজটা হার্ট রিলেটেড অনেক বেশি, ডায়াবেটিস অনেক বেশি, ডায়াবেটিসের কারণে কিডনির সমস্যা এগুলা, এবং কার্ডিয়াক, যেগুলা হার্ট রিলেটেড কার্ডিয়াক ডিজিজ রয়েছে, প্যানক্রিয়াসে, লিভারে, ফ্যাটি লিভার, অনেক কিছু আছে, আমরা একটা লিস্ট করতে পারি। তো এগুলাও বিভিন্ন জিনের কারণে, আর কিছুটা আমাদের যে যাপিত জীবনের যে অভ্যাস, যেগুলো, যেমন আমরা কম ঘুমাচ্ছি, আমরা অনেক এলোমেলো খাবার খাচ্ছি, এগুলো আস্তে আস্তে পয়জনের মতো অ্যাড হয়ে আমাদেরকে লাইফটাকে শর্ট করে দিচ্ছে। ওকে। তো জেনোফ্যাক্সের মূল ফিলসফি একটা হচ্ছে জেনোফ্যাক্স এজ এ কোম্পানি, এটা তো আছেই, এটার কথা তো বললামই। আর জেনোফ্যাক্স কেন্দ্রিক একটা চিন্তা আছে, সেটা হচ্ছে এই চিন্তা যে আমাদের সব কিছু জিনোমে লিখিত আছে, এন্ড সামহাও জিনোমের মাধ্যমে সব কিছুর উত্তর আসবে হিউম্যান জিনোমতে। এটা এক ধরনের ফিলসফি, তাই না? অনেকে এই ব্যাপারটা জানে না যে জিনোমে যে একটা কোড আছে, কোডের মধ্যে সব লিখিত আছে, লাইফ স্প্যানের ব্যাপারটা যে সেখানে আছে, বা যাপিত জীবনের নানান অভ্যাসের যে হাজার হাজার জিন আছে, এগুলো আমাদেরকে নিয়ন্ত্রিত করছে। আমাদের মনের জগৎ জিনোম থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। এটা তো অনেকে সর্বগ্রাসীভাবে জানে না, অল্প অল্প এখানে সেখানে একটু পরে এরকম জানে। কিন্তু মূল ব্যাপারটা হলো আমাদের দেহের জগৎ, আমাদের মনের জগৎ, আমাদের যাপিত জীবনের যে মেটাবলিক, যেগুলো আমরা খাওয়ার ফলে হয়, বা আমাদের একটা হার্ট অ্যাটাক যদি হয়, এটা আমাদের সব কিছু বিগড়ে দেয়। বা ফাইনালি জেনোফ্যাক্স যেটাতে কাজ করে গাট, আমাদের একটা দ্বিতীয় একটা ব্রেইন রয়েছে, যে ব্রেইনটা গাটের মধ্যে,
আমাদের স্টমাকের মধ্যে কোটি কোটি জিলিয়ন্স অফ ব্যাকটেরিয়া সেখানে রয়েছে। সেগুলা সব সময় কিছু মেটাবোলাইট, কিছু কেমিক্যাল আমাদের ব্লাডে ছড়িয়ে দিচ্ছে, তাই না? ওকে। যেমন আমরা যেমন আমাদের 1 কোটি সিরিঞ্জ থেকে ছোট ছোট ইনজেকশন হচ্ছে আমাদের ভিতরে, এইভাবে ভাবতে পারেন, কোটি কোটি। তো এটা তো মানুষ জানতোই না। 20 বছর আগে এই ব্যাকটেরিয়াগুলো আইসোলেট করা যেহেতু যায় না, মানুষ এগুলোর খবরই জানতো না। তো জিনোফ্যাক্স একটা বিশেষ প্ল্যাটফর্ম, একটা কোম্পানি। আর জিনোফ্যাক্স কেন্দ্রিক যে চিন্তা, একটা সর্বগ্রাসী জিনোম বেসড যাপিত জীবনের কাহিনী বা ডিজিজের কাহিনী বা লঞ্জিভিটির কাহিনী, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং এটা আমার এক ধরনের স্বয়ংক্রিয়ভাবে আমার ভিতরে এসেছিল যখনই আমি জেনেটিক্স পড়লাম এবং কোডের কথা, যে জেনেটিক কোড বা একদম ডিএনএ লেভেলে, একদম ডিএনএকে নিয়ে আমার কাজ শুরু হয়েছিল 23 বছর বয়সে, যখন আমি আমেরিকা চলে গেলাম। আপনার স্যার এডুকেশন লাইফটা নিয়ে একটু আমাদেরকে বলেন। আমি তো এই দেশে ছিলাম 23 বছর বয়স পর্যন্ত। তখন আমি মৌলভীবাজার গভর্নমেন্ট স্কুলে পড়েছিলাম। তারও আগে আমার গ্রামের বাড়ি হাজিপুর পাঠশালা, মৌলভীবাজার গভর্নমেন্ট স্কুল। তারপর বাংলাদেশ যে বছর স্বাধীন হলো 72-এর পরে আমি ঢাকা চলে আসি। সেখানে এসে নটরডেম কলেজে লেখাপড়া করলাম। এবং প্রত্যেক পর্যায়েই আমার জীবনের যেমন এক একটা পর্যায়ে আমি উন্নীত হয়েছি বা দৃশ্যপট বদলে গেছে বিভিন্ন সময়। সেই প্রাইমারি স্কুলে যখন পড়লাম তখন একদম গ্রামের অবস্থা নিয়ে আমার 9 বছর বয়স পর্যন্ত। আর 9 থেকে 16 বছর মৌলভীবাজার, এই ছোট শহর মৌলভীবাজার গভর্নমেন্ট স্কুলে পড়লাম। তারপরে ঢাকায় এসে আরও ঢাকার যারা ছাত্র তারা আমার বন্ধু হলো। আর 23 বছর বয়সে আমি 1979-এ আমেরিকা চলে গেলাম। তারপর থেকে তো আমি বিদেশে আছি, মানে অফিসিয়ালি। আর 2000 সাল থেকে প্রায় 26 বছর ধরে দেশ এবং বিদেশ মিলে প্রত্যেক মাসেই আমি দেশেও থাকি বিদেশেও থাকি মোটামুটি। স্যার আপনি আমেরিকা থেকে এসে পড়তে আমেরিকাতে যেহেতু আমার ডিগ্রি ছিল কেমিস্ট্রিতে ঢাকা ইউনিভার্সিটি, তো প্রথমে তো আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম। ইয়েতে গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসাবে আমি স্কলারশিপও পেয়েছিলাম, যে কারণে যেতে পারলাম। কিন্তু ওইখানে গিয়ে আমি দেখলাম বায়োলজি শেখার একটা সুযোগ আছে। ওইটা ইনস্টিটিউট অফ মলিকুলার বায়োলজি, ওকে। যেখানে কেমিস্ট্রি, ফিজিক্স সবাই আসতে পারে, এভরিওয়ান ইজ ইনভাইটেড। এটা আমেরিকার একটা শিক্ষার একটা শক্তি, যে ইন্টারডিসিপ্লিনারি একটা হায়ার এডুকেশনটা তারা মনে করে সবাই আসবে, সবার এক্সেসটা থাকে। হ্যাঁ। তো যার শর্টকামিং আছে ওইটা সাইড থেকে কোর্স করে ওরা পুষিয়ে নেয়। তো আমাকে ইনস্টিটিউট অফ মলিকুলার বায়োলজিতে আমি ঢুকতে পারলাম এবং সেখানে বায়োলজিক্যাল সায়েন্সে রিসার্চ করার সুযোগ পেলাম। কিন্তু পূর্ব শর্ত হলো যে তুমি এক ধরনের বায়োলজি সব শিখে নেবে। তো আমি সব বায়োলজি ক্লাসে ছাত্রদের সাথে বসলাম, অডিট করা বলে এটা কোনো ডিগ্রি না, আরেকটা বায়োলজির ডিগ্রি তো আমার হয়েই ছিল, কিন্তু আমি এটা ডিগ্রিটা ইম্পর্টেন্ট না, শিখে যাওয়াটা ইম্পর্টেন্ট। ওকে। সো ইন প্যারালাল আমি বায়োলজিক্যাল রিসার্চ করছি, কিন্তু আমি বায়োলজির ডেফিশিয়েন্ট কোর্স যেগুলো ম্যাথস, ফিজিক্স, এগুলো আমি নিয়ে নিচ্ছি। ওকে। এইভাবে শিক্ষাটা এগুলো, এবং এই কারণে আমি আসলে খুবই উপকৃত হলাম, কারণ আমি আসলেই বায়োলজি করতে চেয়েছিলাম। ওইখানে গিয়ে ওই সুযোগটা দেখে আমি এটা বুঝতে পারলাম। ওকে। এর আগে তো দেশে এটা বুঝতে পারিনি। তো মূলত আমার শিক্ষাটা ইন্টারডিসিপ্লিনারি ছিল এবং এক ধরনের এক ডিসিপ্লিন থেকে আরেক ডিসিপ্লিনে ক্রমাগত শিফট করার একটা ব্যাপার ছিল। এটা আমার জন্য, আমার চরিত্র এবং আমি যেভাবে জীবনটাকে দেখি, এটার জন্য খুব উপযোগী ছিল এটা। স্যার মাস্টার্স করার পর তারপর আপনার প্রথমে আমি কেমিস্ট্রিতেই মাস্টার্স করলাম, অর্গানিক কেমিস্ট্রিতে। তারপরে আমি বায়োলজিক্যাল সায়েন্স, জেনেটিক্সের একটা প্রবলেম, যে ডিএনএ কীভাবে ভাঙ্গে জোড়া লাগে, ডিএনএর কোডটা আসলে একটা লম্বা একটা ফিতা, সুতা বলা যেতে পারে, সেখানে কোডগুলো লিখিত আছে। তো মনে করা যেতে পারে যে একটা লম্বা ফিতা আমরা বাবা থেকে পেলাম আর একটা মা থেকে পেলাম। তখন এই ফিতাগুলো আবার নিজেদের মধ্যে ভাঙ্গা গোড়া করে, এটাকে রিকম্বিনেশন বলে। একটা ফিতা ভাঙ্গে আরেকটার সাথে জোড়া লাগে, ডিএনএ কোডের যে তন্তু বা ফাইবার যেটা, বা ডিএনএর স্ট্র্যান্ড আমরা বলি, ডাবল হেলিক্স স্ট্র্যান্ড, এটা ভাঙ্গেই জোড়া লাগে। এটার নিজস্ব একটা কেমিস্ট্রি রয়েছে। এটা কিভাবে ভাঙ্গে, কিভাবে জোড়া লাগে, এই পদ্ধতিকে বলে রিকম্বিনেশন। ওকে। এবং এটা এই ডিএনএটাকে একটা কাঁচির মতো একটা সিজার কাটে, তারপর আরেকটা লাইগেজ বলে একটা গ্লুর মতো আছে, ওইটা জোড়া লাগায়। এইভাবে ভাঙ্গাগোড়া চলছে, ডিএনএর ভাঙ্গাগোড়া, কোডের ভাঙ্গাগোড়া। তো একটা কোড আরেকটা কোডের সাথে ভেঙে যখন জোড়া লাগে, তখন একটা তৃতীয় কোড তৈরি হয়, নতুন সম্ভাবনা তৈরি হয়। এইভাবে আমরা ভিন্ন হয়ে উঠি একে একে করে। আচ্ছা। তো ওই যে ভেঙে জোড়া লাগার যে পদ্ধতি, যেটা জেনেটিক রিকম্বিনেশন, এটা খুবই ফান্ডামেন্টাল, যেমন কম্পিউটারের ভিতরে হার্ডওয়্যারের একটা ব্যাপার বলা যেতে পারে, তাই না? কোডের কি কোড করছে এটা ব্যাপার না, মানে কোডের যে শরীরটা, কোডের যে ফাইবারটা, কোড যেখানে কোডটা লিখিত,
ওই কোডের ভাঙ্গা গড়ার যে ব্যাপার সেটা হচ্ছে জেনেটিক রিকম্বিনেশন। তো আমি এক ধরনের খুবই ডিপ ফান্ডামেন্টাল মেশিন যেটা আমাদের জীবনের, ওই মেশিনের কোডিং ডিকোডিং বা কোডের ফিজিক্যাল অস্তিত্ব এবং এটার ভাঙ্গা জোড়া লাগানো, এই ব্যাপারগুলো নিয়ে আমি কাজ করার সুযোগ পেলাম। এবং এইটা যে কাটে এবং যে একটা এনজাইম কাটে রেগ বিসিডি, এটা আমার একটা আবিষ্কার, রেগ ডি জিন। এটা খুবই অল্প বয়সে 24 বছর বয়সে আমি এটা ডিসকভার করতে পারলাম। এবং এটা অনেকে জানতো না যে এই জিনটা ইভেন এক্সিস্ট করে। খুব বড় বড় সায়েন্টিস্ট 2 দশক ধরে কাজ করছে, কিন্তু এই জিনের খবরই রাখতো। এই জিনটা আছে ব্যাকটেরিয়ার গায়ে। তো আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। আমি তো আসলে সচেতনভাবে এত কিছু জানতাম না, এক ধরনের বিগিনার্স লাক বলে। আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম নতুনভাবে, যে করার ফলে হঠাৎ করে এই 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 অলিখিত বা এক ধরনের অজানা যেটা জিন গুপ্ত অবস্থায় ছিল, ঘুমন্ত অবস্থায় ছিল, এটা বের হয়ে আসলো সেই 1980-তে। এবং এটা একটা বিরাট একটা সাড়া তৈরি করলো। এবং আমেরিকা তো খুব মেরিটোক্রেটিক দেশ, একজন কে করেছে, তার বাপের নাম কি, সে কোন বয়স কত, হ্যাঁ এগুলা নিয়ে কেউ বা বয়স কত, কাজটাই দেখা। হ্যাঁ, তো 24 বছর বয়সেই আমি বড় বিজ্ঞানীদের সাথে একটা টেবিলে বসার সুযোগ পেয়ে গেলাম। এবং এক ধরনের আমার এই লিটল সাকসেস যেটাকে বলা যেতে পারে হঠাৎ বিগিনার্স লাক, এটা এক ধরনের পরবর্তী ঘটনাবলী নিয়ন্ত্রণ করলো। কারণ সব সময় আমি ওখানে ইনক্লুডেড হলাম, রিকম্বিনেশন বড় বড় মিটিংয়ে গেলাম। ইভেন জিম ওয়াটসন, যে ডিসকভারার অফ ডিএনএ, ওয়াটসন ক্রিক, দুজনের সাথে আমার পরিচয় হলো। ওয়াটসনের রিকম্বিনেশন এট দ্য ডিএনএ লেভেল 1984-তে উনি বিরাট মিটিং ডাকলেন কোল্ড স্প্রিং হারবারে। সেখানে আমি আমন্ত্রিত ছিলাম। সেখানে আমার এই রেগ ডির কথাটা এক ধরনের উল্লেখযোগ্য ঘটনায় পরিণত হলো। এবং পরবর্তীকালে আমি যে ধরনের চিন্তা করলাম বা যে ধরনের সুযোগ পেলাম বা যেভাবে নিজেকে দেখলাম, এই ঘটনার একটা বিরাট প্রভাব আমার জীবনে পড়লো। এই ঘটনাটাই, এই অ্যাক্সিডেন্টাল ডিসকভারিটাই আমার পরবর্তীকালের বিজ্ঞানকে নির্মাণ করলো, এটা বলা যেতে পারে। তারপর স্যার পিএইচডি, ওই কাজের মাধ্যমে আমি সহজে পিএইচডি পেয়ে গেলাম। তারপরে আমি আমেরিকাতে ছিলাম প্রায় 10 বছর, টোটালি 4 বছর আমি পিএইচডির আর 6 বছর বিভিন্ন জায়গায় কাজ করেছি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, যেখানে আমি ফেলোশিপ পেয়েছিলাম আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ। তারপরে আরেকটা বড় ইন্ডাস্ট্রিয়াল গ্রান্ট পেলাম হফম্যান লারোস থেকে, যেটাকে কাজে লাগিয়ে এমআইটি বায়োলজিতে আমি রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে ছিলাম আমার নিজের ফান্ডিং নিয়ে। তো সেখানে আমি ঠিক করলাম যে আমি প্লান্ট নিয়ে কাজ করব, উদ্ভিদের যে ফান্ডামেন্টাল জেনেটিক্স, যেটা একটা তো আমার ওই ডিএনএ ভাঙা করার কাজ, ওইটা তো সব অর্গানিজমে হতে পারে। তো আমার কাজটার একটা ইউনিভার্সাল ব্যাপার ছিল যে কোনো অর্গানিজমে আমি ডিএনএ ভাঙা করার কাজ, রিকম্বিনেশন মেকানিজমের কাজ করতে পারি। এবং আমি ডিসাইড করলাম, যেহেতু আমি ছোটোবেলা গ্রামে ছিলাম এবং সেই উদ্ভিদ এবং যে ক্রপ, যেটাকে ধান পাট, এগুলা পরিবৃত হয়ে আমার শৈশব কাটিয়েছিল। তো আমি ভাবলাম যে আমি হিউম্যান বায়োলজি এগুলো নিয়ে কাজ না করে আমি উদ্ভিদ নিয়ে কাজ করব, প্লান্ট নিয়ে কাজ করব, ফুড সিকিউরিটি নিয়ে কাজ করব, মানুষকে বেশি করে যাতে শস্য উৎপাদন করে খাওয়ানো যায়, এই ধরনের একটা প্রেরণা আমার ভিতর ছিল। এবং আমার এই ডিএনএ কেন্দ্রিক যে বিজ্ঞানটা, যেটা আমি আয়ত্ত করলাম, এটাকে আমি এই উদ্ভিদের বায়োলজির দিকে, প্লান্ট বায়োলজি আমরা বলি, সেটার দিকে আমি নিয়োজিত করলাম। এবং সেই ফান্ডিংটা জোগাড় করে আমি এমআইটি বায়োলজি ডিপার্টমেন্ট, পৃথিবীর একটা শ্রেষ্ঠ জায়গা, সেখানে বায়োলজি করা, সেখানে নোবেল লরেটরা রয়েছেন অনেকেই, ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশন দুনিয়াতে, এমআইটি দুনিয়ার অনেকে বলে নাম্বার 1 বায়োলজি ডিপার্টমেন্ট। জি। এবং সেখানে অনেক নোবেল লরির, সুসুমি তানাগাওয়া ছিলেন, আমাদের সালভাদর লুরিয়া ছিলেন, আরও অনেকে, ফিল শার্প, এরা সেখানে ছিলেন। তো ওদের কারণে এটা একটা ফেমাস হয়েছে। এবং ওই ডিপার্টমেন্টটা ভালো বলেই এরকম লোক তৈরি হয়েছে। এটা এমন না যে ওদের কারণে ডিপার্টমেন্টটা ভালো হয়েছে। ডিপার্টমেন্টে খুবই ইম্পর্টেন্ট লোকজন, যারা নোবেল পাওক আর না পাওক, এটা কোনো ব্যাপার না। আসল ব্যাপার হলো যে মানুষটা ভালো বিজ্ঞান করছে কিনা। কেউ নোবেল প্রাইজ পায়, কেউ পায় না। আমাদের দেশে মনে করে নোবেল প্রাইজ না পেলে তুমি জীবন বৃথা হয়ে গেল, এরকম কিছু না। আসলে হচ্ছে যে অনেক সায়েন্টিস্ট অনেক আছে যারা নোবেলের চেয়ে অনেক বড়। নোবেল প্রাইজের লোকজনও গিয়ে তাদের ছাত্র হিসাবে তাদের কাছে হাজির হয়, এরকম বিজ্ঞানীও আছে। এরকম বিজ্ঞানীরও আমি সন্ধান পেয়েছি। তো ওই পরিবেশে অলসো এটা একটা খুব মুক্ত এবং ইজি পরিবেশ। সেখানে একটা আইডিয়ার দাম আছে। এখানে মানুষের স্ট্যাটাস ইম্পর্টেন্ট না, তোমার আইডিয়া কি, এটা ইম্পর্টেন্ট। এরকম একটা পরিবেশ তারা তৈরি করতে পেরেছে। তো
তো আমি তো অনেক মানে বাইরের একজন লোক, আমি তো আমেরিকান সোসাইটির কেউ না। আমি বাংলাদেশ সম্বন্ধে মানুষের অনেক ধারণা আছে যে গরিব দেশ এটসেট্রা, কিন্তু ওইগুলার আমার জন্য কোনো বাধা ছিল না সেই পরিবেশে। এবং আমি আসলেই খুব উন্নত হাইয়েস্ট কোয়ালিটি মানুষের সংস্পর্শে আসতে পেরেছিলাম এবং ইকুয়াল হিসাবে একেবারে তাদের সাথে তাদের উচ্চতায় বা তাদের লেভেলে গিয়ে বিজ্ঞান করার যে এক্সপিরিয়েন্স যেটা, এবং এটার কারণে যে একটা কনফিডেন্স হয় সেটা আমার হয়েছিল। কিন্তু এটাকে আমি পরবর্তীকালে বিদেশে থেকে বিদেশে আরও চাকরি করব, আরও বড় চাকরি করব, এইভাবে আমার কোনো আগ্রহ ছিল না। আমার আগ্রহ ছিল যে এগুলো শিখে ফেলার পরে আমি এসে দেশে কাজ করব, ইনফ্যাক্ট আমার গ্রামে গিয়ে কাজ করব, এবং তাই আমি এবং তারপর আপনি তাই তাই করলেন। করতে পেরেছি। তাহলে আমরা যে স্যার এই যে 130 বছর সায়েন্স আমাদের বলছে যে আমরা অ্যাকচুয়ালি বাঁচার মতো অ্যাবিলিটি রাখি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি বাঁচতে পারছি না। আমরা, আপনি যেটা বললেন 50, 60, 70 এরকম বয়সে অনেকে আমরা মারা যাচ্ছে। স্যার এখানে দুইটা প্রশ্ন। প্রথমত আমরা ভুলটা কোথায় করছি, এবং এখান থেকে বের হয়ে আসতে হলে আমাদের কি করতে হবে? ভুলটা আমরা কোথায় করছি এটা তো এক ধরনের $1 ট্রিলিয়ন কোয়েশ্চেন। এটা যদি যে শনাক্ত করতে পারবে, আমাদের ক্যাপিটালিস্ট সোসাইটিতে আমরা বলি $1 বিলিয়ন কোয়েশ্চেন, $1 মিলিয়ন কোয়েশ্চেন, তার মানে কি, মানে এটার সমাধান দিয়ে সে $1 বিলিয়ন বানাবে। তো এটা একটা $1 ট্রিলিয়ন কোয়েশ্চেন। এটার উত্তর রয়েছে বিভিন্ন রকম উত্তর রয়েছে। প্রিসাইজ উত্তরটা তো কেউ এখনো জানে না। তবে লনজিভিটি জেনেটিক্সের মধ্যে, জিনের মধ্যে লনজিভিটি যেটা বেঁচে থাকার যে ইনহেরেন্ট ক্ষমতা, এটা জেনেটিক্যালি কন্ট্রোলড। এবং খুব ইন্টারেস্টিং কিছু এক্সপেরিমেন্ট আমারই একজন মানে যে এক সময় আমরা একই ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছিলাম, সিন্ডি ক্যানিয়ন, হ্যাঁ, উনি দেখালেন যে একটা ছোট একটা ওয়ার্ম রয়েছে কৃমির মতো, সি এলিগ্যান্স বলে, সেনোব্রাটিস এলিগ্যান্স। সেইটাকে মিউটেট করলে সেটা তার যে লাইফ স্প্যান এটার থেকে 3-4 গুণ বেশি বাঁচতে পারে। একটা জিন মিউটেট করে দিলেই সে লনজিভিটি অনেক বেড়ে যায়। এবং এটার মাধ্যমে প্রমাণিত হলো যে লনজিভিটি কন্ট্রোল করতেছে জিন আছে। হ্যাঁ, ওকে। তো ঠিক একইভাবে আপনারা হিউম্যান ফ্যামিলিতে দেখবেন অনেক কোনো পরিবারে অনেকে 100 বছর বাঁচে, দীর্ঘজীবী হয়, অনেক পকেটস আছে হিউম্যান সোসাইটি, এবং অনেকে ধরেন 40-50 মারা যায়। তো এটা রয়েছে, এটা কিছুটা রয়েছে ট্রিভিয়াল কারণে, যেমন একজনের হার্ট ডিজিজ করার জিন রয়েছে, তো তার হার্ট ডিজিজ হবে, সে আর্লি মারা যাবে। এটা হলো এক টাইপের জিন যে আপনার মেটাবলিজমকে নষ্ট করে দিচ্ছে আর্লি। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে পুরা লনজিভিটি নিয়ন্ত্রণ করে ওইরকম জিন কোনগুলো, এটা আমরা ঠিক শিওর না এখনো। আলটিমেটলি তো এটা জীবনের বিভিন্ন মেটাবলিক, যেমন কোলেস্টেরল বাড়বে কিনা, বা ফ্যাট জমে যাবে কিনা, বা ব্রেনকে নষ্ট করে দিবে জানা, এরকম তো অসংখ্য জিন রয়েছে। আর কতগুলো রয়েছে একদম লনজিভিটি কোডিং, মানে একেবারে ঘড়ির কাঁটা, যেখানে একটা ঘড়ি রয়েছে আমাদের হায়াত, অনেকে বলে যে হায়াতকে নিয়ন্ত্রিত করার একটা ঘড়ি রয়েছে, ওই ঘড়িটা মাপতেছে ওই জিনগুলা কি পিরিয়ডিসিটি জিন বা যে, তো ওইগুলা অনেকে মনে করে রয়েছে। এবং আমাদের একজন ডেভিড সেনক্লেয়ার বলে রয়েছে আরেকজন, যে উনি বিভিন্ন মেটাবোলাইট এনএডি এগুলা খাওয়ালে দেখা যাচ্ছে যে লনজিভিটি বেড়ে যাবে। তো বিভিন্ন আইডিয়া রয়েছে। আমার নিজের এটাতে বিরাট আগ্রহ রয়েছে, কারণ এটার একটা বড় অংশ নিয়ন্ত্রণ করে গাট ব্যাকটেরিয়া। এবং দেখা যাচ্ছে যারা দীর্ঘদিন বাঁচে তাদের পেটে ওই যে গাট ব্যাকটেরিয়া, যেগুলো আইসোলেট করা যায় না, অ্যাকারম্যানসিয়া মিসিনিফিলিয়া একটা আছে, তো ওইটা অনেক বেশি থাকে। হ্যাঁ, অন এভারেজ অলসো মেয়েরা ছেলেদের থেকে 3 বছর বেশি বাঁচে, এরকম বিভিন্ন ইনফরমেশন রয়েছে। ইভেন বাংলাদেশেও তো মেয়েদের এভারেজ এজটা বেশি। এবং ডেভিড সিনক্লেয়ার এবং সিনথিয়া ক্যানিয়ন, তাদেরকেও বড় কোম্পানিগুলা, গুগল টোগল এগুলো মিলে বড় বড় ইনস্টিটিউট করেছে। লনজিভিটি রিসার্চ একটা বিরাট ব্যাপার। আমাদের দেশেও আমার মতে লনজিভিটি রিসার্চ থাকা উচিত, তাই না? মানুষের সহজাত যে কোড যেটা রয়েছে, যেটা তার এক ধরনের বায়োলজিক্যাল এন্ডাওমেন্ট রয়েছে বেঁচে থাকার, ততদিন তো মানুষের বাঁচা উচিত। তার আগে প্রিমেচিওরলি একটা ডিজিজের কারণে চট করে মানুষের মারা যাওয়া উচিত না আমার মতে। তো লনজিভিটি রিসার্চে এই জন্য আমার বিরাট আগ্রহ, এবং বিশেষ করে হিউম্যান জিনোমের যে জিনগুলো রয়েছে, এবং এটার সাথে আমাদের যে যাপিত জীবনের যে অভ্যাস, যে কেউ বেশি ঘুমায়, কেউ কম ঘুমায়, কেউ স্ট্রেস থাকে, বা কোনো একটা অর্থনৈতিক ঘটনা বা পারিবারিক একটা মৃত্যু মানুষের স্ট্রেস করে ফেলে। মানসিক লাইফ যেটা একটা বিরাট এরিয়া, মেন্টাল লাইফ, এবং মেন্টাল লাইফের বিপর্যস্ত হয়ে যাওয়ার কারণে মানুষ তাড়াতাড়ি মারা যায়।
অনেকে আবার শরীরটা বিপর্যস্ত হয়ে যাওয়ার কারণে তাড়াতাড়ি মারা যায়। এই দুইটাই হচ্ছে মেজর প্রবলেম, যেটা যাপিত জীবনের এটা ক্যাটাক্লিজম বা একটা খারাপ বা বা আমার একটা ফাড়া মানুষ বলে, হ্যাঁ, ফাড়াটা কেটে যাক মানুষ বলে না যে ফাড়া। তো এইগুলা হচ্ছে এক ধরনের এক্সটার্নাল ঘটনা যেটা আপনার লঞ্জিভিটিকে নিয়ন্ত্রণ করছে। ওকে। তো এইগুলা তো আমরা একটা সমাজ তৈরি করতে যাই, মানুষ চাই যেটা মানুষের বিপদ থাকবে না, মানুষের মেন্টাল লাইফ হবে না। আনফর্চুনেটলি আমরা এই উচ্চাসার মোহে, মানে বেশি বেশি টাকা ইনকাম করব বা আরো উন্নতি হবে, এটার মোহে আমরা একটা জীবন তৈরি করেছি যে এটা একটা স্ট্রেস তৈরি করে। হ্যাঁ, এবং আমাদের উচ্চাসার আকাঙ্ক্ষাই এক ধরনের আমাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমাদেরকে স্ট্রেস তৈরি করতেছে, মেন্টাল লাইফের স্ট্রেস তৈরি করতেছে, কম্পিটিশন, এক্সেসিভ কম্পিটিশন, আরেকজনের উন্নতি দেখে আমরা ঈর্ষান্বিত হচ্ছি, এটা শরীরকে ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছে। এইভাবে আমরাই আমাদের জীবন ধারণের মাধ্যমে আমাদের হায়াতকে কমিয়ে দিচ্ছি আমার মতে। তো অনেকে মনে করে এমন একটা জায়গায় থাকো, সাউথ প্যাসিফিকে, অনেকে বলে সুন্দর জীবন, সকালে ঘুম থেকে উঠবে, চারদিকে সমুদ্র, সাঁতার কাটবে, ন্যাচারাল ফুড খাবে, তোমার কোনো চিন্তা নাই, চিন্তাহীনভাবে দীর্ঘ জীবন কাটাবে। অনেকে মনে করে ওই সমস্ত জায়গা রয়েছে যেখানে মানুষ দীর্ঘদিন বাঁচে। আর উচ্চাসার দিকে তো মানুষ ইচ্ছা করেই যায়, তাই না? অনেক সময় মানুষ গ্রামে আছে, গ্রামে তো ভালোই ছিল, তখন সেটা হয়তো শহরে দরিদ্র যেতে চায়। ছিল, তো এই গ্রামের দারিদ্র্য কাটানোর জন্য শহরে আসলো, শহরে এসে তার ভিতরে স্ট্রেস ঢুকে গেল, তাই না? জি। গ্রামে যখন ছিল তখন হয়তো আরো তার বাপ দাদা দীর্ঘদিন বেঁচে ছিল, তখন অবশ্য নানান ডিজিজ ছিল, ম্যালেরিয়া ছিল বা ব্যাকটেরিয়াল ডিজিজ ছিল। তো সব মিলিয়ে এটা হচ্ছে জীবনের একটা চিত্র এবং কমপ্লিকেশন। এই সব কিছুকে টিজ আউট করে, মানে সরিয়ে টরিয়ে আসলে লঞ্জিভিটি বা দীর্ঘ জীবনের জেনেটিক কোড কি, হ্যাঁ, এবং সেটা কি নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা। অনেকে বলে ভবিষ্যতে জিন এডিটিং করে আমাদের যে দুর্বল কোডগুলো আছে এগুলো আমরা ঠিক করে ফেলতে পারবো। এটা আরেকটা বিরাট এরিয়া যেটাতে আমার অনেক আগ্রহ রয়েছে। ওকে, স্যার এটা কি সম্ভব কিনা? এটা সম্ভব, অবশ্যই সম্ভব। এটা করা উচিত কিনা সেটা আরেকটা প্রশ্ন, কিন্তু টেকনিক্যালি এটা করা সম্ভব। জি। এবং এটা করার যে বিজ্ঞান, যেটা এটা করা এবং না করার যে ব্যাপার রয়েছে, একটা তো হচ্ছে টেকনিক্যাল ব্যাপার, আমরা করতে পারবো কিনা, আর আরেকটা হচ্ছে সমাজ এবং আমাদের যে নৈতিকতা বোধ আছে এটা আমাদেরকে করতে দিবে কিনা, এটা আরেকটা প্রশ্ন। একজন চাইনিজ তো সে জেলে গিয়েছে, সে নিজেই নিজের সন্তানকে জিন এডিট করে দিছে, এই জন্য তাকে পরে ইভেন চায়নাতে সে গ্রেফতার হয়েছে এবং জেলে গিয়েছে। আচ্ছা, তো টেকনিক্যালি এটা সম্ভব যে ক্রিসপার ক্যাস9 বা এই ব্যাপারে সব টার্গেটেড, এটা আমার একটা এরিয়া যে টার্গেটেড জিন ডিসরাপশন যেটাকে বলে, এটা আমি দীর্ঘদিন এটার উপরে রিসার্চ করেছি। এটা আমার এটাই হোমোলোগাস রিকম্বিনেশন হিসাবে আমি যে বললাম, এটা একই জিনিস। এটা কি মানে যদি কেউ যে জিনের এই কোডগুলো হচ্ছে দুর্বল কোডগুলো সবল করতে চায়, এটা কি করতে হয়? তার ফিজিক্যাল কোনো চেঞ্জ আসে নাকি এটা প্রসেসটা কেমন না, হয়? এটা করতে হবে লিভিং, যেমন আমি মানুষের কথা না বলে একটা, যেমন ক্যাটেলের কথা বলি, গরুর কথা বলি, একই আইডিয়া যেটা। তো সেখানে একটা সেমেনে পুরুষ অংশ রয়েছে, স্পার্ম রয়েছে আর এগ রয়েছে। এই দুইটা স্পার্মটা যখন এগকে ফার্টিলাইজ করে একটা জাইগোট হয়, একটা এমব্রিও হয়। বিদেশে আজকাল ক্যাটেলে এমব্রিওগুলোকে ফ্রিজ করে রাখে, তাই না? অনেকে বলে মানুষেরও ইনভিট্রো ফার্টিলাইজ করে এমব্রিও ফ্রিজ করে রাখা সম্ভব, বা অনেকে হয়তো করছে ওইটা। তো এই এমব্রিওগুলা যখন ইমপ্লান্ট করা হবে, একটা সারোগেট মাদার লাগবে, তো সেখানে এমব্রিওগুলো ঢোকানো হবে, সেখানে বাচ্চাটা বড় হবে। সেটা তার ফিজিক্যাল রিয়েল মাদার না হতে পারে, সেটা 20 বছর 30 বছর পরে হতে পারে। তখন এই এমব্রিওটা ডিভাইড করবে, করে করে একটা ক্যাটল বেবি, হিউম্যান বেবি, যে অর্গানিজম হোক, বেবি হবে। তো ওই সময়ে কোনো একটা জায়গায় কোনো একটা আর্লি সেলগুলো যখন থাকে না, এগ সেলে হয়তো হতে পারে, স্পার্ম সেলে হতে পারে, আর্লি একদম জাইগোট হয়ে যাওয়ার ফলে হতে পারে। ইন্টারাপশন পয়েন্টটা কি, এটা টেকনিক্যাল ব্যাপার, কিন্তু ওই আর্লি স্টেজে করতে হবে। তখন পুরা এমব্রিওটা, যেমন মনে করা যাক হাইপোথেটিক্যালি যে আমরা একটা লঞ্জিভিটি জিন আছে, যেটা আমরা দেখলাম যে ভুল জিনটা আছে, এমন একটা জিন আছে যে 40 বছরে মারা যাবে, মনে করা হবে। একটা থট এক্সপেরিমেন্ট আমরা এখন করছি, কিন্তু আমরা জানি যে ওইখানে ওই জেনেটিক কোডটা 2-3টা কোড এটিজিসি বদলে দিলে এটা এখন 80 বছর বাঁচবে। এটা আমরা শিওর, বিকজ অফ আদার ওয়ার্ক এক্সপেরিমেন্ট। তখন আমরা করব কি, জিন এডিট করে ওইটাকে 40 বছরের কোড, যেটা 40 বছরের জীবনকাল দেওয়ার জন্য তৈরি, ওইটাকে বদলে আমরা 80 বছরের করে দিব। জেনেটিক কোডটা সিম্পলি ডিএনএ
কোডিংটা বদলে দিব। হুম হুম হুম। এটাকে জিন এডিটিং বলে, এটাকে Okay. অনেকে ক্রিসপার ক্যাস9 বলে, এটা একটা পদ্ধতির নাম হুম, আর কি। হুম। তো এটা তো করা সম্ভব, মানে থিওরিটিক্যালি বা ইভেন কনসেপচুয়ালি এটা করা সম্ভব। এটা তো স্যার আপনি নিউবর্ন বেবির কথা বলছেন, যখন জাইগোটটা না, হবে। বেবি তো বেশি বড় হয়ে গেছে, বেবি হওয়ার অনেক তারও আগে, আগে তারও আগে। জাইগোটের হ্যাঁ, যে হ্যাঁ, ফেজে। হ্যাঁ। বাট যারা এখন জীবিত, বিশেষ করে যারা এখন বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার যারা, তারা লঞ্জিভিটি নিয়ে অনেক বেশি ফ্যাসিনেটেড এবং তারা অনেক ইনভেস্টমেন্টও করেন এখন পৃথিবীতে যারা অনেক সুপার রিচ যারা। সো যারা অ্যাডাল্ট পারসন, তাদের জন্য কি কোনো বন্দোবস্ত আছে কি? তাদের জন্য যেটা করতে হবে, তারা যদি মানে প্রিমেচিওর মানে ডেথ এরকম কোনো জিন থাকে, এটা তো তাহলে তার আনফরচুনেট জেনেটিক জি। কন্ডিশন, কিন্তু এইটাকে রিমেডি করার জন্য লাইফস্টাইলের ব্যাপার রয়েছে। ওকে। যেখানে ওই সিনক্লিয়ারের যে কোম্পানি NADH বা এগুলো নিয়ে তারা দেখেছে স্মল মলিকিউল আমরা বলি আর কি, যেমন একটা ড্রাগ মনে করেন, হুম হুম। এইটা শরীরে গেলে এটা লঞ্জিভিটির যে জিনটা এটার এফেক্টটাকে ক্যান্সেল করে দিবে, এরকম একটা আইডিয়া থেকে ওকে। পুরা লঞ্জিভিটি রিসার্চ, যে এটা খাও এটা খাও। হুম হুম। বিভিন্ন পৃথিবী ঘুরে দেখতেছে যে যে যারা অনেক দিন বাঁচে তারা কি খায়, তাদের লাইফস্টাইল কি, তারা কতখানি ঘুমায়। তো একটা হচ্ছে জিন লেভেলে, এটা যেমন নিয়তি, হ্যাঁ, এটা আমার খারাপ জিন না ভালো জিন আছে আমার জি, কিছু করার জি। নেই, আমার জন্ম হয়ে গেছে। জি। কিন্তু বাইরের এক্সটার্নালিটিস যেটা রয়েছে, আমাদের লাইফস্টাইল সংক্রান্ত অভ্যাস কি আমি পরিবর্তন করতে পারি, আমার খাওয়াটাকে আমি পরিবর্তন করতে পারি, আমার ঘুমটাকে আমি পরিবর্তন করতে পারি, এগুলা যদি আমাদের লঞ্জিভিটিকে বাড়াইয়া দেয়, তাহলে সেগুলা কি? অনেকে মনে করে গাট, যেটা জেনোফ্যাক্সের কনটেক্সটে আমরা বলেছি যে গাট ব্যাকটেরিয়া বদলে দিলে লাইফ স্প্যান বেড়ে যাবে, বা পার্টিকুলার ফুড খেলে, শুধু ভেজিটেবল খেলে লাইফ স্প্যান বেড়ে যাবে, হ্যাঁ, বা জীবন থেকে স্ট্রেস সরিয়ে দিলে হুম। লঞ্জিভিটি বেড়ে যাবে। এইটা হচ্ছে একটা $1 ট্রিলিয়ন রিসার্চ এখন। এটার কি কম্বিনেশন, কি খাবে কি খাবে না। স্যার এখানে একটু আসি, আমি আপনাদের জেনোফিক্স সাইটে গিয়ে কিছুটা আমি স্টাডি করেছি, ওখানে আমি যেটা দেখতে পেলাম যে প্রথমত তো হচ্ছে আপনার গাট স্টেটাস টেস্টটা করা হয়, তারপর হচ্ছে আপনার যেটা এখন অনগোয়িং প্রজেক্ট, সেটা হচ্ছে প্রিসিশন প্রোবায়োটিক্সটা রিকমেন্ড করা হয়। সো এই জিনিসটা থেকেই তো মূলত হচ্ছে তার লাইফস্টাইল এবং হচ্ছে ডায়েটের বিষয়টা এখানে আসবে। এখানে প্রথমত হচ্ছে যে যে তার যে গাটের কি ব্যাকটেরিয়া রয়েছে, স্যার এটা আমাদের যদি একটু সহজ করে আমাদের অডিয়েন্সের জন্য বুঝিয়ে দেন, অবশ্যই, যে হ্যাঁ। গাট হেলথ স্ট্যাটাস টেস্টটা মূলত হ্যাঁ, আমরা কি যেমন গাট বুঝতেছি? হেলথ হচ্ছে স্টুল থেকে, আমাদের স্টুলকে পাঠিয়ে দেওয়া হবে, ওটার থেকে ডিএনএ আইসোলেট করে এখানে কি কি ব্যাকটেরিয়া আছে এটার একটা ক্যাটালগ বেরিয়ে আসে, Okay. ট্যাক্সোনমিক প্রোফাইল বলে এটা। ওকে। তো সেখানে নন ব্যাকটেরিয়া রয়েছে, যেটা আমরা বিজ্ঞানের রিসার্চের কারণে জানি যে লঞ্জিভিটিকে প্রমোট করে, যেমন অ্যাকারমেনসিয়া মাইসিনিফিলিয়া, এরকম আরও রয়েছে যেগুলা অনেক দিন যারা বেঁচেছে তাদের গাটে ছিল, ওকে। বা আরও বিভিন্ন কারণে এটা কি মেটাবোলাইট সিক্রিট করে, এটার কারণে বিজ্ঞানীদের একটা একমত যে এগুলো থাকলে গাট লঞ্জিভিটি বাড়বে, এরকম আইডিয়া রয়েছে। ওকে। তো ওইটা যদি একজন প্রোবায়োটিক হিসাবে, ওই যে প্রিসিশন প্রোবায়োটিক বলবো, এটার মানে হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, বিভিন্ন মেথড ইউজ করে আমরা পুরা লিটারেচার স্টাডি করব, আমরা সব কিছু ফ্যাক্টর ইন করব, তাই না, বিভিন্ন প্যারামিটার ঢোকাইয়া তারপরে সুপার কম্পিউটারকে বলবো যে তুমি একটা দাও, একটা সাজেস্ট করো যে এটা ফুড, একটা হচ্ছে যে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে প্রিবায়োটিক, যেটা হচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে ফুড, বেসিক্যালি প্রিবায়োটিক ফুড। ওকে। যেমন একটা এক্সাম্পল দিই, অ্যাকারমেনসিয়া মিউসিনিফিলিয়া। মিউসিনিফিলিয়া মানে হচ্ছে যেটা মিউসিন পছন্দ করে, মিউসিন একটা স্টার্চ, কার্বোহাইড্রেট, এটা হচ্ছে পিছলা জিনিস, যেমন অ্যাসপারাগাস বা আমাদের ভিন্ডি রয়েছে, okra। তো ভিন্ডির যে পিছলা জিনিস যে ব্যাকটেরিয়া ভালোবাসে তাকে বলে মিউসিনিফিলিয়া, এবং Okay. মিউসিনিফিলিয়া পেটে থাকলে একটা আইডিয়া রয়েছে যে মানুষ বেশি বাঁচে, হ্যাঁ। ওকে। তো তখন আমরা বলতে পারি যে বেশি করে ভিন্ডি খাইও, হ্যাঁ, জি। একটা আমি খুবই কলোকুয়ালি এখন বলছি, জি। তো অনেক ভিন্ডি খাইও, এটা হয়তো আমাদের প্রাচীন সমাজে ভাই বলতো যে ভিন্ডি খাইও, ঠিক আছে। আর এখন আমরা বলছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, সব বুদ্ধি খাটাই আমরা বললাম ভিন্ডি খাইও, বা ভিন্ডি গুঁড়া করে আমরা ওই ব্যাকটেরিয়াও প্রিবায়োটিক প্রোবায়োটিক হিসাবে বিক্রি করলাম, আর ভিন্ডির গুঁড়াও বিক্রি করলাম। তখন আপনি ট্যাবলেট হিসাবে, এত ভিন্ডি কোথায় পাবেন, কখনো আছে কখনো নাই, রাইট। ট্যাবলেট হিসাবে দিলাম। তো এখন আপনাকে আমি মডার্ন প্রোবায়োটিকের কাহিনী শোনাচ্ছি। তো এই যে আমি ভিন্ডির গুঁড়া দিলাম, সাথে ব্যাকটেরিয়াটা প্রোবায়োটিক হিসাবে দিলাম, আর মানুষ এটা খাইতে থাকলো, এইটা হচ্ছে মানে মডার্ন রিসার্চ, হ্যাঁ। রাইট। একইভাবে আরও অসংখ্য জিনিস হতে পারে, কচুর লতি হতে পারে। স্যার আমাদের একটু লিস্টটা দেন, আমি ওটাই লিখছিলাম যে যদিও হচ্ছে টেস্ট করার পর এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকম হবে,
বাট তারপরে যদি একটা কমন লিস্ট, আপনারা তো প্যাটার্ন দেখতে পেয়েছেন যে এই খাবারগুলো খেলে আমাদের হচ্ছে লঞ্জিভিলিটি বাড়ার সম্ভাবনা বাড়ে, বেঁচে দীর্ঘ আয়ু পাওয়ার সম্ভাবনা বাড়ে, সেই লিস্টটা আপনি যদি একটু শেয়ার করেন। লিস্টটা তো দীর্ঘ, জি, তাই না? এখানে জি। যে ট্যাক্সোনমিক প্রোফাইল দিবে সেখানে জি। কয়েক হাজার সাবজেক্টিভ আলাদা কয়েক আলাদা হাজার হবে। ব্যাকটেরিয়া আছে জি এবং মোটা দাগে এটা একজন ডাক্তার বা একজন ইন্টেলিজেন্ট মানুষ পড়ে কিছু বলতে পারবে না, এটার জি। জন্য কম্পিউটার লাগবে। জি তো ধরেন আপনার গাট টেস্ট করা হলো, আমার গাট টেস্ট করা হলো, এখানে হাজার হাজার ব্যাকটেরিয়া ডিফারেন্স থাকবে জি এবং এই ব্যাকটেরিয়া ডিফারেন্স কতগুলো নিউট্রাল, মানে এগুলোর কোনো মানে নাই, এটার কারণে লঞ্জিভিটি বা লাইফ স্প্যান বা আমাদের হার্ট ডিজিজ হওয়ার প্রবণতা, ডায়াবেটিক্স হওয়ার প্রবণতা কিছু হবে না, এগুলো নিউট্রাল। ওকে আর কতগুলো আছে ক্রিটিক্যাল, যেমন এগুলা আপনার বেশি দেখা যাচ্ছে খারাপ ব্যাকটেরিয়া। ওকে তখন খারাপ ব্যাকটেরিয়াকে নির্মূল করার জন্য ভালো ব্যাকটেরিয়া দিয়ে খারাপ ব্যাকটেরিয়াকে উইড আউট করতে হবে। তখন এই ভালো ব্যাকটেরিয়াগুলোকে আপনাকে প্রেসক্রাইব করা হবে, ওগুলোকে বলে প্রোবায়োটিক। জি ভালো ব্যাকটেরিয়াগুলোকে। ভালো ব্যাকটেরিয়াগুলোকে বলে প্রোবায়োটিক। এগুলা লিটারালি ব্যাকটেরিয়া ক্যাপসুলের ভিতর আপনি খাবেন, তাই ওকে না? ওকে দইয়ের ভিতর যেমন ব্যাকটেরিয়া থাকে, ভালো ব্যাকটেরিয়া থাকে, এরকম। এবং ওইটার সাথে আপনি কি খাবেন, যেমন ভালো ব্যাকটেরিয়ার সাথে আপনি কলা খাবেন, ভিন্ডি খাবেন, বা একটা বিরাট একটা লিস্ট, আপনি ক্যারট খাবেন, এগুলা ওই AIML এর মাধ্যমে খুঁজে বের করা হবে যে এগুলা এবং প্লাস ব্যাকটেরিয়া মিলে আপনার একটা, শুধুমাত্র লঞ্জিভিটি তো না, আপনার ধরেন আপনি হয়তো ডায়াবেটিস হওয়ার দিকে ধাবিত হচ্ছেন, রাইট ইনসুলিন রেজিস্ট্যান্সের দিকে যাচ্ছেন, বিভিন্ন খারাপ ব্যাকটেরিয়া যেহেতু আপনার আছে, আপনার এটা হতে পারে। মানে রোগটাকে প্রতিহত করা, হবার রোগটাকে আগে প্রতিহত আটকানো। করা, রোগটাকে প্রতিহত করা লঞ্জিভিটি বাড়ানোর একটা রাস্তা। জি যেটা আপনি শুরুতে বললেন যে হ্যাঁ, হ্যাঁ। রোগের জন্য হয়তো তার লঞ্জিভিটি কমে যাচ্ছে। সেই আসলে থিওরিটিক্যালি দেখেন, সব রোগের সমস্যা বা প্রবণতা সরিয়ে দিতে পারলে আপনি আপনার থিওরিটিক্যাল লঞ্জিভিটির দিকে এমনি চলে যাবেন। রাইট তারপরে সেখানে আপনার ইনহেরেন্ট কোডের মধ্যে থিওরিটিক্যাল লঞ্জিভিটির জিনের আছে কি না, এটা তো আরেকটা ব্যাপার। জি। এটা একজন মানুষ যার জন্ম হয়ে গেছে তাকে করা খুব কঠিন, তার কোড তো আর বদলাতে জি, পারবে না, জি। তাই না? এটা হচ্ছে ভবিষ্যতের একটা রিসার্চ। জি কিন্তু মূলত লঞ্জিভিটি রিসার্চ হচ্ছে প্রত্যেকটা রোগ, পটেনশিয়াল রোগ বা মেন্টাল রোগ, সবগুলাকে, একমাত্র আপনার জীবনের অ্যাক্সিডেন্ট, যে আপনি গিয়ে গাড়ির অ্যাক্সিডেন্টে পড়বেন, ওইটা তো কেউ আটকাতে পারবে জি। না, কিন্তু আপনার ইন্টারনাল যে ব্যাপারগুলো রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, এগুলো একটা একটা করে নির্মূল করে দেওয়া সম্ভব, তাই না? জি আপনাকে এগ্রি করতে হবে, আপনার লাইফস্টাইলটা বদলাতে হবে, জি আর আমাদেরকে বিজ্ঞানের মাধ্যমে খুঁজে বের করতে হবে যে কোনটা সিগনিফিক্যান্ট, কোনটা প্রিসাইজ। কারণ এলোমেলো জিনিস করলে তো হবে না, একদম মানে আমাদের জীবন, মানে লঞ্জিভিটি কমিয়ে দেওয়ার যে অসুখ, যে ফুডগুলো আমরা খাচ্ছি কিনা, তাই না? ফুডগুলোর কথা স্যার বলছিলেন। হ্যাঁ, ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফুড হচ্ছে সারাক্ষণ আপনার শরীরে, কোন কোন ফুড আমাদের খাওয়া উচিত আর কোন কোন ফুড যেমন অ্যাভয়েড করা উচিত? আমি রাইসের কথা বলি, সবচেয়ে বেশি খাচ্ছি আমরা রাইস, জি। তো রাইসে দুই ধরনের স্টার্চ আছে, অ্যামাইলোজ, অ্যামাইলোপ্যাকটিন। একটা হচ্ছে সহজে শরীরে সুগার হিসাবে যায় এবং বিরাট সুগার স্পাইক তৈরি করে, আর আরেকটা হচ্ছে জাস্ট পেট দিয়ে বের হয়ে যায়। ওকে তো দীর্ঘদিনের গবেষণায় বা প্লাস 15 বছরের গবেষণায় আমি একটা রাইস ডিসকভার করেছি যেটা মানুষ খেলে এটা ব্লাড সুগার বাড়ে না, স্পাইকটা হয় না। ওকে তো এটা একটা ভালো চাল। হ্যাঁ, আমাকে জি, যদি রাইসটা কেউ আমার সাথে যোগাযোগ করলে আমি চালটা পাঠিয়ে দিতে পারবো, এই Okay. গবেষণাটা চলমান। হ্যাঁ, ওকে আমি এটা নিয়ে খুবই আগ্রহী এই কারণে যে সবচেয়ে বেশি খাই আমরা ভাত বা স্টার্চ বা কার্বোহাইড্রেট। জি জি অনেকে এটার ভয়ে কার্বোহাইড্রেট খাওয়াই বন্ধ করে, অনেকে বন্ধ করে দিচ্ছে জিরো এখন- কার্ব। এখন। এটার কোনো দরকার নেই, জিরো কার্ব হলে নানা সমস্যা তৈরি হবে। আপনাকে এমন একটা কার্ব খেতে হবে যেটা আননেসেসারি সুগার স্পাইকস, ব্লাড সুগার স্পাইক তৈরি করবে না। রাইট তো রাইট তা আপনি যদি ক্রনিক্যালি একটা রাইস খান যেটা অনেক ব্লাড সুগার বাড়াচ্ছে, জি তো আস্তে আস্তে অনেকে বলে ফেটিগ হয়ে যাবে, ইনসুলিন এটা আসতে আসতে তারপরে আর ইনসুলিন কাজ করবে না। জি। অনেকে বলে টাইপ 2 ডায়াবেটিস এইভাবে তৈরি হয়, রাইট যে এক্সেসিভ মোবিলাইজেশন অফ ইনসুলিন, অ্যান্ড তারপরে ইনসুলিন অকেজো হয়ে যায়। হুম। এইটার সাথে রিলেটেড হচ্ছে আপনার অ্যাক্টিভিটি কি, আপনি ঘরে বসে আছেন না হাঁটাহাঁটি করতেছেন, তাই না? ইভেন উঠে দাঁড়ালেও মানুষের মেটাবলিজম উন্নত হয়। অনেকে আছে সারাদিন বসে আছে, তার আধা ঘন্টা অথবা 40 মিনিট পর পর উঠে সারাদিন দাঁড়ানো। বসে থাকাটা সামহাও খুব খারাপ। শরীর একটা সিগন্যাল পায় যে এই লোকটা একদম অনড়, একদম নড়ছে না। এইরকম অনেক ব্যাপার রয়েছে, এই পরিসরে আমরা এত কিছু বলতে পারবো না। তবে বডির যে কিনেটিক মুভমেন্ট যেটা, এটা একটা ব্যাপার। আপনি কি সুগার, আপনি কি খাচ্ছেন, স্টার্চ সোর্সটা কি, আপনি কি রেজিস্ট্যান্স স্টার্চ খাচ্ছেন নাকি ইজিলি মেটাবলাইজেবল রাইট যেটা স্পাইক তৈরি করে সেটা খাচ্ছেন।
এটা একটা ব্যাপার। তারপরে এটার সাথে আপনি কি খাচ্ছেন, বিভিন্ন ভিটামিন রয়েছে, মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, অনেক কিছু রয়েছে। আপনার অনেকে বলে ভিটামিন অনেক কিছু নিয়ন্ত্রণ করে, বা মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, খুব ক্ষুদ্র অ্যামাউন্টের যে ইনঅর্গানিক এগুলো থাকে, তাই না, মলিবডেনাম থাকে, জিঙ্ক থাকে, এগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করে। তো সব মিলিয়ে এটা হিউম্যান নিউট্রিশনের একটা চ্যাপ্টার, যেটা সম্বন্ধে আগে আমরা অতটা জানতাম না। প্লাস আমাদের যে গাট ব্যাকটেরিয়াগুলো, কোটি কোটি ব্যাকটেরিয়া আপনাকে ব্লাডের মধ্যে সিক্রেট করতেছে তাদের মেটাবোলাইট। তো ভালো জিনিস ভালো ব্যাকটেরিয়া করছে, খারাপ জিনিস খারাপ ব্যাকটেরিয়া করছে, এগুলো নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন। এটা যেমন সারাক্ষণ আপনি একটা ড্রাগ আপনার শরীরে নির্গত হচ্ছে, কিন্তু এটার খবর আপনি জানেন না। জানি না, right. এবং এই ভালো ব্যাকটেরিয়া থাকবে নাকি খারাপ ব্যাকটেরিয়া থাকবে, এটা নিয়ন্ত্রণ করছে আপনার ফুড হ্যাবিট, লাইফস্টাইল, আপনার ঘুমানোর অভ্যাস। ঘুমটা হচ্ছে বডির একটা ঘড়ি, সার্কেডিয়ান ক্লক, হ্যাঁ, জি, ডাইউর্নাল ক্লক, দুটো ক্লক আছে বডিতে। তো আপনি ইচ্ছা মতো আপনি ধরেন রাত্রে জেগে করতেছেন, দিনে ঘুমাচ্ছেন, আপনার বডি তো এটার জন্য নির্মিত হয় নাই। এটার জন্য এই যে আপনি ক্লকটাকে উল্টে দিলেন, এটা তো শরীরে ভয়াবহ সমস্যা তৈরি করে। ওকে। অনেকে বলে আর্লি অনসেট ডায়াবেটিস হয় ঘুমের ডিস্টারবেন্স, তাই না, কিন্তু স্যার মেন্টাল লাইফের প্রবলেম তৈরি হয়। স্যার এটা কতটুকু সত্যতা আছে? অনেকে বলে যে আমি হচ্ছে লেট নাইট পিপল, মানে রাতে জাগে তারা, আবার অনেকে হচ্ছে আর্লি রাইজার। হ্যাঁ, এক একজনের মানে এক একভাবে কাজ করে। এটা আসলে জিনিসটা কি সাবজেক্টিভ, এক একজনের জন্য এক এক না রকম? না, মোটেই সাবজেক্টিভ না। আপনি Okay. যেভাবে এভলিউশনারি বায়োলজি আপনাকে নির্মাণ করেছে, ওকে। সূর্য উঠবে দিন থাকবে, সূর্য ডুববে রাত হবে, হুম। এইভাবে এই ঘড়ির আঙ্গিকে আপনার শরীরটা গঠিত হয়েছে প্রায় Okay. লক্ষ বছরের বিবর্তনে, তাই না? ওকে। এখন আপনি বলবেন যে না, উপরে সূর্য উঠতেছে, গনগনে দিন, আমি এখন ঘুমাবো, এইটা আপনি করতে পারবেন না। এটা আপনার জীবনে বাধ্য হয়ে আপনি করতে পারেন। নিউ ইয়র্ক যারা ট্যাক্সি চালায় মুক্তমুখ, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আপনি যদি কিছু করতে বাধ্য হন, আপনি তখন করবেন। বাট ন্যাচারাল কিছুটা শরীর পুষিয়ে নেবে। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এইটা আপনার লঞ্জিভিটির উপরে একটা আক্রমণ হবে, আপনার বয়স কিছুটা কমিয়ে দেবে এই বিহেভিয়ারের কারণে। ওকে। ঠিক যেভাবে স্মোকিং করলে আপনার অন এভারেজ 10 বছর হায়াত কমে যাবে, তাই না? ওকে। ঠিক একইভাবে আপনি যদি আপনার পিরিয়ডিসিটি, যেটা আপনার ঘুমানোর টাইমিংয়ের ব্যাপারগুলো, ক্লকগুলোকে আপনি ডিস্টার্ব করেন সারা জীবন, তখন আপনার একটা পেনাল্টি পে করতে হবে। এটা আমার মতামত। হ্যাঁ, এটা আমি মনে করি এটা আপনি পোষাতে পারবেন না। এখন এটা করতে আপনি হয়তো বাধ্য। যেমন যারা সিগারেট খায় তাদের যদি বলা হয়, উপদেশ দেওয়া হয় লক্ষবার, তবু তো সে সিগারেট খাবে, তাই না? জি। একজন রাত্রে ঘুমায়, অনেকে তো জীবন ধারণের জন্য করে না, অনেকে ট্যাক্সি ড্রাইভার গিয়ে ট্যাক্সি চালায়, তারা বাধ্য এটা করতে। আর অনেকে আছে যেমন লিটারারি কবি, যেমন কবিরা সবাই, আমিও এক সময় জীবনে কবিতা লিখতাম, তো সারা রাত জেগে কবিতা লিখতাম। এটা তো শরীরের উপর একটা ইনসাল্ট ছিল যে আমি যে রাত জেগে আছি। তো এইভাবে নিশাচর মানুষ যারা, তারা তো তাই করবে, তাদের উপদেশ দিয়ে কমানো যাবে না। কিন্তু তাদের জানা উচিত যে এটার একটা পেনাল্টি আছে, তাই না? এটা তাদেরকে হার্ট ডিজিজ তৈরি করবে, নাহলে ডায়াবেটিস তৈরি করবে, তাদের লঞ্জিভিটিটা কমিয়ে দিবে। কতগুলো আছে লাইফস্টাইল যেমন আপনার নিয়ন্ত্রণের ভিতরে আছে, যেমন আপনি ঘুমটা বাড়ায় দিতে পারবেন অমুক তমুক, যদি আপনার সেই রকম জীবন থাকে। আর আরেকটা হচ্ছে যে আপনার বাইরের আরেকজন আপনার উপর কিভাবে ইনফ্লুয়েন্স করছে। আপনার একজন আত্মীয় মারা গেল, আপনার জীবনে একটা ঘটনা ঘটলো, ভালোবাসার মানুষ আপনি হারিয়ে ফেললেন, এগুলো তো এক ধরনের কন্ট্রোলের বাইরের ঘটনা। জি। এগুলা এসে মানে প্রত্যেকটা মানুষকে আপনি যদি স্টাডি করেন, দেখবেন যে কতগুলো তার নিয়ন্ত্রণের ভিতরে, বা সে অজ্ঞানতা বশত বা তার উইজডম নাই দেখে সে নিয়ন্ত্রণ করতে পারছে না। এটা একদিক দিয়ে তার দোষ বলতে পারেন আপনি, যে সে কেন সিগারেটটা ছাড়ছে না, সে কেন ঘুমটা বাড়াচ্ছে না। এটা হচ্ছে টোটালি সে পারে, কিন্তু তার ইচ্ছা শক্তির অভাব, বা সে কনভিন্স না। আর অনেকগুলো আছে নিয়ন্ত্রণের বাইরে, যেমন একজন আপনাকে কি অপমান করলো, আপনার টাকাটা ফুরাইয়া গেল, আরেকজন আপনাকে কি করলো, হয়তো মাইট দিল, তাই না? এগুলো হচ্ছে আরেকটা এজেন্টস, নট ইউ, সামথিং। হ্যাঁ, কত কিছু, তাই না? রাষ্ট্র আপনাকে জেলে পুরে রেখে দিল 2 বছর, হ্যাঁ, তা আছে না? মানে তো এইগুলা হচ্ছে আপনার জীবনে এটা একটা ছায়া পড়বে। তবে এই মেন্টাল বিষয়টাও লঞ্জিভিটিতে কি একদম ডিরেক্ট এফেক্ট আমার মতে আর কি। আচ্ছা। মেন্টাল লাইফ যে সারা জীবন যে স্ট্রেসলেস থাকে, সে তো অন এভারেজ যদি 2টা হিউম্যান পপুলেশন থাকে, এক দলের স্ট্রেস নাই, আরেক দলের স্ট্রেস আছে, তো যার স্ট্রেস আছে সে তো অনেক কম বাঁচবে অবশ্যই। ওকে।
আই থিঙ্ক, মানে আরেকজন এসে আমাকে অন্য কথা বলতে পারে, বাট আই থিঙ্ক যে স্ট্রেসটা যখনই হয় আপনার বিভিন্ন ব্যাড হরমোন সিক্রিট হয়, স্মল মলিকুল সিক্রিট হয়, এইগুলো আপনাকে ক্রমাগত এটা একটা ডেলিটেরিয়াস এফেক্ট, যেটা এটার একটা নেগেটিভ এফেক্ট পড়ে। ঠিক একইভাবে আপনি সারাক্ষণ সবাই আপনাকে ভালোবাসে, আপনি একটা ভালো ফুড খাচ্ছেন, ভালো ঘুমাচ্ছেন, আপনি একটা পরিবেশে আছেন যে আপনি সেলফ অ্যাকচুয়ালাইজ, মানে আপনি সবাই এক ধরনের এনফোর্সমেন্ট দিচ্ছে আপনাকে যে ইউ আর প্রেশাস। হ্যাঁ। তো এটা এইভাবে হওয়ার জন্য তো মানুষের জন্ম হয়েছিল, তাই না? আচ্ছা। মানুষকে সারাক্ষণ স্ট্রেসের মধ্যে রাখবে, এটা তো এইভাবে তো মানুষের জন্ম হয়নি। সো বডির একটা ইন্টারনাল লজিক আছে, বডি সারাক্ষণ মাপতেছে, তাই না? এবং মাপার ফলে একটা টক্সিন জমা হচ্ছে। হ্যাঁ। এটা আস্তে 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 কিউমুলেটিভ, জীবনটা তো দীর্ঘ। জি। তো 60 বছরে আপনার জীবনে একটা টক্সিন জমা হলো, তারপরে হয় কি একটা প্রেসিপিটাস ডিক্লাইন হয়। একটা পেজে আপনি একটা স্টেজে দেখবেন একটা মানুষ 60 এবং 65-র মাঝামাঝি একদম ইয়ে করলো, তার ইচ্ছা শক্তি হারিয়ে ফেললো, তাই না? সে কোনো কিছুতে ইন্টারেস্টেড না, সে জিম ধরে আছে, তার ডেমেনশিয়া, সে ভুলে যাচ্ছে। হ্যাঁ। এগুলো একটা চক্র আছে, এটার ডিটেলস আমরা এখনো জানি না, ওকে। যে হঠাৎ করে মানুষের উত্থান হয় কেন, পতন হয় কেন, মানসিক জগৎ কিভাবে এটা নিয়ন্ত্রণ করে। এটা একটা অজানা অধ্যায়। এটা আমি এটাতে খুব ইন্টারেস্টেড, এটা বোঝার জন্য যে কতখানি এটা তার ভিতরের কৌডের কারণে হলো, কতখানি তার যে অবিবেচনা বলবো, যে সে সারা জীবন সিগারেট খাইলো, উল্টাপাল্টা করলো, এইটার কারণে কতখানি পেনাল্টি হইলো, কতখানি তার বাইরের ঘটনা যেটা তার নিয়ন্ত্রণের বাইরে, এটার জন্য কতখানি পেনাল্টি হইলো, আর কতখানি তার ভিতরের কোডটাই খারাপ, রাইট, এটার কারণে হইলো। তো অনেকগুলো ফ্যাক্টর আপনি দেখতে পাচ্ছেন পরিষ্কার, অনেকগুলো ফ্যাক্টর মিলে একটা ব্যক্তিকে ইনফ্লুয়েন্স করে। এটাই তার যাপিত জীবন, এটাই তার মানে লিভড লাইফ যেটা আর কি, এটাতে তার অনেকগুলো ফ্যাক্টর আছে। হ্যাঁ, কতগুলো নিয়তির মতো তার জিন, অথবা তার সামাজিক পরিবেশ, তার পারিবারিক পরিবেশ যেটা তার নিয়ন্ত্রণের মধ্যে নাই, আর কতগুলো হচ্ছে বাইরের ব্যাপারগুলো। অনেকে বলে এটা এক ধরনের ফেইট। হ্যাঁ, যেমন আপনি একটা জায়গায় যাচ্ছেন, হঠাৎ একটা বিপদে পড়ে গেলেন, বা কতগুলো আছে একদম অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিন্তু এটার বাইরেও আরেকটা লাইফ মানুষ আপনার জীবনে আসলো, সে যেমন একেবারে শনির মতো আপনাকে নষ্ট করে দিল, তাই না? জি। বা এমন একটা রাষ্ট্রে জন্ম হইলো, আপনি একটা কথা বলার কারণে আপনার নিয়ে জেলে ঢুকিয়ে রেখে দিল। হ্যাঁ, আছে না? অথবা পাড়ার মাস্তানরা আপনাকে মাইর দিল। হ্যাঁ, এগুলো হচ্ছে এক্সটার্নাল ব্যাপার, তাই না? এটা আপনার এক ধরনের নিয়তি। আচ্ছা স্যার, আপনি যে এক্সটার্নাল ফ্যাক্টরের কথা বলছিলেন, এখানে বাংলাদেশে আমরা যারা থাকি, বাংলাদেশে যদি বাতাসের কথা বলেন, বাতাসের কোয়ালিটির কথা যদি বলেন, বাংলাদেশের খাবারের কোয়ালিটির কথা যদি বলেন, এখন যদি কেউ মনে মনে খুব একটা ভালো এনভায়রনমেন্টে থাকে, ভালো মানুষদের দ্বারা পরিবৃত্ত অবস্থায় থাকে, কিন্তু সে খাচ্ছে বাতাস যেগুলো নিঃশ্বাসের মাধ্যমে নিচ্ছে, এগুলো তো ভালো না। সো এই জিনিসটাকে কি মেন্টালি যদি কেউ চিন্তা করে যে না আমি ভালো থাকবো, এইটা কি আসলে এই জিনিসটাকে ওভারকাম করা পসিবল, নাকি না এটা তো আসলে রিয়েলিটি, এইটা যতটুকু হার্ম করার বডির করবেই, আসলে ঘটনাটা কি? কিছুটা তো কন্ট্রোল করা সম্ভব। যেমন বাইরের বাতাসটা বিষাক্ত হয়ে আছে ঢাকা শহরে, এটা সারা বাংলাদেশে হচ্ছে না, ঢাকাতে হচ্ছে। তো ঢাকাতে এই যে এক্সস্ট গাড়ি থেকে হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে, এটা তো টক্সিক এয়ার, এবং ঢাকার এয়ার ইজ ওয়ান অফ দ্য মোস্ট টক্সিক ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যদি ওই সূচকগুলো দেখেন, তো এখন আপনি বাইরে যাচ্ছেন, এই শহরে আছেন, এটা তো আপনাকে এই টক্সিসিটি আপনাকে গ্রাস করবে। এখন কথা হচ্ছে আপনার এই যে ইনহেলিং যে টক্সিসিটি, এটা আপনাকে কমাতে হবে যতখানি সম্ভব। ঘরের ভিতরে থাকবেন, বা অনেকে মাস্ক পরে আমি দেখি ঘুরে বেড়ায়, আমি তো মাস্ক টাস্ক পরি না। এটা তো এক ধরনের নিয়তি, যেটা অ্যাভয়েড করার উপায় নেই। এটা পাবলিক পলিসি করে, মানে আমরা যদি মানে ইলেকট্রিক ভেহিকল হয়ে যায় সব, বা আপনি দেখবেন ওই কোথায় মাটি পোড়াচ্ছে, গ্রামে গঞ্জে দেখা যায় বিষ বাষ্প বাতাসে যাচ্ছে, ইন্ডাস্ট্রি করে। আমাদের এলাকার একটা এলাকা, সিলেটের মাধবপুর এলাকা, অনেক ইন্ডাস্ট্রি, টাইলের ফ্যাক্টরি এগুলো করেছে। এটা তো এক ধরনের খারাপ চিন্তা আর কি। আপনি যদি মনে করেন যে আপনার একটা প্রিস্টিন পিওর এনভায়রনমেন্ট আছে, যেখানে বাতাস ভালো, আপনি ওখানে ইন্ডাস্ট্রি করে ফেলবেন, কারণ কিছু লোক এমপ্লয় করবে, তাই না? এইভাবে অর্থনীতিবিদরা, এই জন্য আমি বলি ইকোনমিস্ট না হয়ে ইকোলজিস্ট হওয়া ভালো। রাইট, কারণ ইকোনমিস্টরা দুনিয়াকে ধ্বংস করে দিচ্ছে। শুধুমাত্র ইকোনমির কারণে যে চিন্তা আসে, এটা বেশিরভাগ ক্ষেত্রে পরিবেশের বিরুদ্ধে দাঁড়ায়। এবং ইকোনমিক রেশনালিজম, যেটা যে আমি জন্মেছি আমি একটা অর্থনৈতিক প্রাণী,
আমার কাজ হচ্ছে ঘুম থেকে উঠে খালি নিজের অর্থনৈতিক ভ্যালু বাড়ানো। হ্যাঁ, আমি একটা গাছকে কেটে যদি চেয়ার না বানাতে পারলাম তাইলে আমি আর কি মানুষই না। হ্যাঁ, এটা ইকোনমিক্স শেখায়, এটা বিজনেস স্কুলে শেখায়। আপনি তো এক ধরনের বিজনেস ওয়ার্ল্ডে আছেন, আপনি জানেন জি যে প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে, একটা কোম্পানি খুলে শেয়ার দ্বারা শেয়ার হোল্ডারদের ভ্যালু বাড়াতে হবে। জি এটা যেমন আপনার ধর্ম, এটার বাইরে আর কিছু নাই। গাছের যে জীবন আছে, গাছের যে বেঁচে থাকার অধিকার আছে, এটা যদি আপনি বেশি বলেন তো আপনাকে বিজনেস স্কুল থেকে বের করে দিই, তাই না? এই একটা পৃথিবী আমরা তৈরি করেছি। তো এই পৃথিবীর যে একটা সর্বগ্রাসী একটা তাত্ত্বিক টক্সিসিটি আছে, আমরা যে পৃথিবী নির্মাণ করেছি এটার যে মরাল ভ্যালুগুলো আমরা ফলো করছি ক্যাপিটালিজম থেকে যেগুলো এসেছে, এগুলো তো পরিবেশকে বিষাক্ত করে নষ্ট করতেছে। এই কারণে তো বাতাস বিষাক্ত। দেখেন, জি আপনি আপনার শহরের বাতাসগুলো বিষাক্ত কেন? শহরে ইন্ডাস্ট্রি হচ্ছে, আপনি ট্যানারির সব বর্জ্যকে আপনি নদীতে ফেলে দিচ্ছেন। বুড়িগঙ্গার কি নিয়তি এটা ছিল যে বুড়িগঙ্গা সবচেয়ে বিষাক্ত জিনিস হবে? এটা তো মানুষের থিওরি, টক্সিক থিওরি বুড়িগঙ্গাকে বিষাক্ত করেছে, প্রত্যেকটা নদীকে বিষাক্ত করেছে, তাই না? বাংলাদেশে আপনি কোনো নদী পাবেন না যে বিষাক্ত না। হ্যাঁ, তো আপনি কি সিভিলাইজেশন কেন এটা দাবি করবেন? এটা কি সিভিলাইজেশন হলো যে আপনার প্রত্যেকটা নদীকে আপনি বিষাক্ত করে দিলেন? আপনি নিঃশ্বাসে যে বাতাস নিচ্ছেন এটাকে বিষাক্ত করে দিলেন, অথচ আপনার জিডিপি খালি বাড়তেছে 7%, 8%, তাই না? সমস্ত পণ্ডিতরা জড়ো হয়ে জিডিপি মাপতেছে আর নিজেকে কংগ্রেচুলেট করতেছে, চা নাস্তা খাওয়াচ্ছে যে উই আর সো গ্রেট, আমাদের জিডিপি বাড়তেছে। কিন্তু এই জিডিপি বাড়ানোর মাধ্যমে যে দুনিয়াকে বিষাক্ত করে দিছে, যে প্রশ্নটার কারণে আমি এত কথা বলছি, এটা তো আরেকজনকে বিষাক্ত করতেছে। এটা এমন না যে আমি শুধু টাকা বানিয়ে খুব হ্যাপি। আমি তো একটা আইসোলেটেড বাবলে টাকা বানাচ্ছি না। আমার টাকা বানানোর প্রক্রিয়া মানুষের নিঃশ্বাসের বাতাসকে আমি কলুষিত করতেছি। কিন্তু ওই যে কলুষিত করলাম, এটার যে পেনাল্টি, এটা আমি জিডিপি থেকে মাইনাস করতেছি না। হ্যাঁ, জি তাই না? আপনি দেখেন কিভাবে মাইনাস করা উচিত তো। অবশ্যই মাইনাস করা তো উচিত। তো এইখানে আপনার মূল প্রশ্নে ফিরে আসি। সেটা হলো, আপনি এমন একটা অবস্থা করলেন, অনেক ইকোনমিক অ্যাক্টিভিটি, বাতাস দূষিত, সব মানুষের রেসপিরেটরি ডিজিজ হলো, তারা হাসপাতালে যাচ্ছে, তাই না? তাদের যে লাংয়ের ক্ষতি হইলো, এইটার কস্ট কি? এইটার পেনাল্টি তো এই যে উন্নতি থেকে মাইনাস করতে হবে, কিন্তু আমরা করতেছি না। এটা করতে অ্যালাউড না। এটা করার কেউ দাবি করলে তারে বিজনেস স্কুল থেকে, চাকরি থেকে বরখাস্ত করে দিবে, তাই না? জি কিন্তু এই যে ইকোলজিক্যাল চিন্তা, যেটা আমি প্রথমে একটু মস্করা করে বলেছিলাম, যে একজনকে ইকোনমিস্ট না হয়ে ইকোলজিস্ট হওয়া উচিত। জি আমার যদি একটা ছেলে, আমার এক ছেলে, তার রাস্তায় সে লয়ার হয়েছে, সেটা তার ডিসিশন। আমাকে যদি একটা ছেলে জিজ্ঞেস করে যে বাবা ইকোলজি পড়বো না ইকোনমিক্স পড়বো, আমি বলবো ইকোলজি পড়ো। কারণ ইকোলজি পড়লে তুমি এই পৃথিবীর একটা সাচ্চা মানুষ হবে। তুমি যে প্রাণী জগৎ রয়েছে এটার সম্পর্ক, বৃক্ষের সাথে প্রাণীর সম্পর্ক, কেন বাতাস ভালো, কেন নদীকে ভালো রাখতে হবে, এটা শিখবে। হ্যাঁ, আর ইকোনমিক্স পড়লে ইকোনমিক রেশনালিজম শিখবে, তাই না? তখন তোমার যে পৃথিবীতে বেঁচে থাকার, আমি কোনো ধর্মের কথা বলছি না, আমি শুধুমাত্র পৃথিবীতে বাঁচিয়ে রাখার যে অঙ্গীকার, এটার যে মরাল কোড, এটা তো এখন আমাদের শিক্ষার মধ্যে নাই। জি এখন নাই, একেবারেই নাই। যার ফলে প্রত্যেকটা মানুষই গাছ কেটে ফার্নিচার বানাতে চায়। গাছের যে ইনহারেন্ট ভ্যালু, যা গাছের যে প্রক্রিয়া, কি করে একটা গাছ হয়ে ওঠে। আমি তো গ্রামে থাকি, আমি দেখি মানুষ এটা জানে না। বৃক্ষের যে গুণাবলী, যেটা আগে মানুষ জানতো, প্রাচীন মানুষ জানতো, তাই না? আমাদের দেশের যে সনাতন বা হিন্দু ধর্মকে ছাপিয়ে তারও আগের যে জীবন, এটা তো একটা প্রাণী নির্ভর একটা কালচার ছিল, যেটাকে মানুষ অসত্য বৃক্ষকে দেবতা মনে করত, জ্ঞানী মনে করত, তাই না? এক একটা বৃক্ষকে নিয়ে কত কথা। দেবদার মানে দেব দারু, মানে যে দারু বৃক্ষ, সে দেবতা, সে হলো দেবদারু। হ্যাঁ, হিমালয়ান সিডারের নাম। হ্যাঁ, রবীন্দ্রনাথ লিখেছেন, দেবদার তরু সারে সারে, মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চাহে কথা কইবারে, বলিতে না পারি স্পষ্ট করি, অব্যক্ত ব্যথার পুঞ্জ অন্ধকারে উঠিছে গুমরি। একটা ফরেস্টে গিয়ে তার এটা মনে হয়েছে যে দেবদার সারি সারি দেবদারু রয়েছে, এবং দেখে তার মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চাহে কথা কহিবারে, মানে এই বৃক্ষগুলো অ্যালাইভ। হ্যাঁ, এবং এটার মাধ্যমে সৃষ্টি কথা বলছে, কিন্তু ভালো করে বলতে পারছে না, এই জন্য অব্যক্ত ব্যথার পুঞ্জ অন্ধকারে উঠিছে গোমরে। কত সুন্দর, পাওয়ারফুল, সুন্দর একটা কথা। এটা কি করছে? এটা
বৃক্ষরাজিকে, অরণ্যকে জীবন দান করছে এই কবিতার মাধ্যমে। তো এইরকম কবিতা নিয়ে যে উদ্বেলিত হবে, সে গিয়ে একটা চেইনসো নিয়ে সব গাছ কেটে ফেলবে, বিকজ তার ব্যাংকে কিছু টাকা জমবে। কিন্তু আসলে আমরা তো ক্যাপিটালিজমের রাস্তা যেটা নির্মাণ করেছি, এটা তো বৃক্ষকে কাটার রাস্তা, এটা বৃক্ষ নিয়ে স্পন্দিত এবং উদ্বেলিত হওয়ার রাস্তা তো নয়। এই কারণে পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে আসলে, এবং আমাদের শরীরে এটার ছায়া পড়ছে, আমাদের লঞ্জিভিটিতে এটার ছায়া পড়ছে। এই যে বিষাক্ততা, টক্সিসিটি, এটা আমাদেরকে একেবারে ব্যাপকভাবে গ্রাস করছে। স্যার, লঞ্জিভিটি নিয়ে লাস্ট কোশ্চেন। আমরা আপনার আলোচনা থেকে অনেক কিছু বুঝতে পারলাম যে কিছু জিনিস আছে আমাদের কন্ট্রোলের বাইরে এবং কিছু জিনিস আছে আমাদের কন্ট্রোলের মধ্যে। এখন কন্ট্রোলের মধ্যে আমাদের ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল আছে। ফুড হ্যাবিটের জায়গা থেকে আপনার হচ্ছে গাট হেলথ টেস্ট করলে তো আমরা বুঝতে পারবো, সাজেশন পাবো যে এখন কি অবস্থা আমাদের এবং কোন কোন খাবারগুলো আমাদের খাওয়া উচিত। এখন গাট হেলথ টেস্ট করার জন্য প্রসেস কি এবং খরচ কেমন পড়বে? গাট হেলথ যেটা একটা স্টুল স্যাম্পল পাঠাতে হবে, ওইটা থেকে ডিএনএ সিকোয়েন্স হবে, ওই সিকোয়েন্স থেকে আমরা ট্যাক্সোনমিক প্রোফাইল, যে কী কী ব্যাকটেরিয়া ভালো খারাপ ব্যাকটেরিয়া, এটা আমরা করতে পারবো। টেস্টটা আমার মনে হয়, হ্যাঁ, আমি একদম এক্স্যাক্ট, কারণ এটা সারাক্ষণ বদলাচ্ছে, ডিএনএ সিকোয়েন্সিং এর প্রাইস বদলাচ্ছে। আমি চট করে আজকে একটা কথা, একটা ফিগার বলতে সমস্যা নেই, আমরা হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। $100-200 এরকম রেঞ্জে এটা হয় সাধারণত, অনেকে বলে চিপার হয়। এটা কতখানি ইনফরমেশন আপনি পাবেন, এটা কি স্পিসিস লেভেলে পাবেন না জিনাস লেভেলে পাবেন, এগুলো অনেক ব্যাপার আছে। চিপ টেস্টও আছে, আবার এক্সপেন্সিভ টেস্টও আছে। এখন একটা হচ্ছে যে আপনার কতগুলো অবভিয়াস জিনিস, যেমন আপনি লাইফটাকে নষ্ট করে দিচ্ছেন, আপনি ঘুমাচ্ছেন না, আপনি সিগারেট খাচ্ছেন, আপনি অতিরিক্ত ফ্যাট খাচ্ছেন, আপনার খাবারে সুগার খাচ্ছেন, আপনি প্রি ডায়াবেটিক হয়ে গেছেন। হঠাৎ করে গাট টেস্টের মাধ্যমে তো এসব কিছুর উত্তর আসবে না। আপনাকে প্রথমে লাইফের যে মেজর ঘটনা যেগুলা, যেটা আপনাকে ডায়াবেটিক্সের দিকে নিয়ে যাচ্ছে, এগুলা কন্ট্রোল করতে হবে, এগুলা বদলাতে হবে। স্টার্চটা কি খাচ্ছেন, তাই না, কি পরিমাণ স্টার্চ খাচ্ছেন, ওইটা কি স্টার্চ, এগুলা একটা টোটাল একটা নিউট্রিশনাল অ্যাওয়ারনেস দরকার, এবং এই পদ্ধতিগুলো জানা দরকার। ফুডের কোন ফুড আপনার শরীরকে কিভাবে প্রভাবিত করছে, এটা মোটা দাগে জানা দরকার। তারপরে আসছে গাটের কথা। সেখানে গাটের ব্যাকটেরিয়াগুলো আপনার অনেক সময় ব্যাড অভ্যাসের কারণে খারাপ ব্যাকটেরিয়া বাসা বাঁধতেছে, তাই না? কাজে গাট টেস্টের মাধ্যমে আপনি যেটা জানতে পারবেন, এটা অনেক সময় আপনি এমনি জানেন। কারণ মানুষ যারা এগুলা করে, মানে শরীরকে ডিস্টার্ব করছে সারাক্ষণ, এরা তো জানে, এটা জেনেও করছে, থামতে পারছে না। তো প্রথমে বলবো একটা বেসিক একটা অ্যাওয়ারনেস অফ ইউর লাইফস্টাইল দরকার। তারপরে আপনি গাট টেস্ট করলে অনেক কিছু জানতে পারবেন, এটা খুব ইউজফুল। আমি বলবো যে $100-200 এরকম রেঞ্জের যে টাকা, এটা মানুষের ওয়ান্স এ ইয়ার করেই ফেলা উচিত। তখন আপনি অনেক নতুন জিনিস জানলেন, প্লাস আপনার ডাক্তার রয়েছে, একজন ফিজিশিয়ান, আলটিমেটলি আপনি তার কাছে যাবেন, বা নিউট্রিশনিস্ট আছে, বা আমরা বিজনেস হিসাবে অনেকে সেট আপ করবে, জেনোফ্যাক্সের লোকজন রয়েছে, এরা আপনাকে উপদেশটা দিতে পারবে, দিয়ে আপনি একটা টোটাল হলিস্টিক সলিউশন করবেন। টেস্ট করার পর যে রিপোর্টটা আসবে, অনেকে হয়তো বা রিপোর্টটা বুঝবে না, সেক্ষেত্রে এটার জন্য একজন আমাদের লোক লাগবে, নিউট্রিশনিস্ট লাগবে। এটা কি প্যাকেজের মধ্যে উনি কনসাল্ট করবেন? এটা প্যাকেজের মধ্যে একটা রিপোর্টটা খুব ডিটেইল, রিপোর্টটা সব ভেঙে বলবে আপনার মেটাবলিক, মানে এজ কত, আপনার রিয়েল এজ হয়তো 40, আপনার মেটাবলিক এজ হয়ে গেছে 60, এটা হতে পারে, এটা এরকম টেস্ট থেকে বেরিয়ে আসবে। তারপরে আপনার যে লাইফস্টাইলের যে একটা ইঙ্গিত দেওয়া হবে, খাবারের কি খাবেন কি খাবেন না, এবং এইটার মাধ্যমে, এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার যে একটা শিক্ষা হবে, একটা শরীর কেন্দ্রিক এবং গাট মাইক্রোবায়োম কেন্দ্রিক একটা শিক্ষা এবং একটা ওরিয়েন্টেশন, একটা চিন্তার একটা পদ্ধতিটা আপনার বদলে যাবে। যখন আপনি একটা খাবার খাবেন তখন এটা ভাববেন, হ্যাঁ, এইভাবে আপনি অনেক বদলে যাবেন। এটা আমি শুধুমাত্র একটা র্যান্ডম টেস্ট না, এটা শুধুমাত্র একটা ইউরিন টেস্ট করলেন, ব্লাড টেস্ট করলেন, এরকম না। গাট টেস্টের একটা চরিত্র হলো যে এই আলোচনা, যেটা আপনি এতদিন আপনি জানতেনই না, টিপিক্যালি কোনো লোক এগুলো জানেই না, এটা একটা জীবনের একটা অংশ যেটা আপনার জানা উচিত, কিন্তু আপনি জানেন না। এটাতে আপনি ইন্ট্রোডিউসড হবেন, তারপরে আপনি ওইভাবে, মানে পেটে গাট কি খেলে গাট বাড়ে, ব্যাকটেরিয়া ভালো হয় মন্দ, এগুলো এই নিয়ে আপনার একটা চিন্তা জন্মে যাবে, তাই না? অনেকে দেখবেন এটা করার কারণে স্মোকিংটা ছেড়ে দিবে, আমার মতে, বা ঘুমানোটা বাড়িয়ে দিবে, তাই না? ফোনের মধ্যে টিপাটিপি করা, এই যে ব্রেনকে কমপ্লিটলি বদলে দিচ্ছে, যে মানুষ সারাক্ষণ ইন্টারনেটে আছে,
এটা আরেকটা বিরাট ব্যাপার, এটা মেন্টাল লাইফ সমস্যা তৈরি করছে। হুম স্লিপ না ঘুমানোর কারণে মানুষ সুইসাইডাল হয়ে যাচ্ছে। ভালো লিটারেচার আছে যে মানুষ যখন ঘুমায় না তখন তার সুইসাইডাল থট হতে থাকে, র্যান্ডম সুইসাইড করার চিন্তা আসবে তার মাথায়, সিম্পলি বিকজ হি ইজ নট স্লিপিং, এবং সে জানে না, সে ডিপ্রেশনে চলে যাবে, ক্লিনিক্যালি ডিপ্রেসড হয়ে যাবে। এই দেশে ক্লিনিক্যালি ডিপ্রেসড অনেক লোক আছে, এটা আপনি বুঝতে পারবেন না, ডিপ্রেসড হয়ে আছে। কিন্তু তার যে লাইফের একটা রিল্যান্টলেস যে ঘটনা প্রবাহ, ওই যে না ঘুমানো, সারাক্ষণ ফোনে টিপাটিপি করা, এইটার কারণেই যে তার ভিতরে ডিপ্রেশন তৈরি হচ্ছে, এই বিজ্ঞানটা তো সে জানে না। মানে শরীর কি করে মনকে নিয়ন্ত্রণ করে এটা তো মানুষ জানে না বেশিরভাগই। জি। এটা তো আমাদের শিক্ষার কোনো অংশ না, তাই না? পরিবার থেকে আমরা এটা জানতেছি না। তো এটা তো একটা ভয়াবহ অবস্থা না? এইখানে গাট টেস্ট এবং জিনোফ্যাক্স বা জিনোম সম্বন্ধে অ্যাওয়ারনেস আমার মতে শুধুমাত্র একটা বিজনেস না, এটা এক ধরনের ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গি যেটা সবাইকে আয়ত্ত করা উচিত। হ্যাঁ, এইভাবে আমি বলবো যে একটা হচ্ছে একটা ইমিডিয়েট গাট টেস্ট, এবং এটা কেমনে কি হবে, কত টাকা, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে এটার পিছনে একটা সর্বগ্রাসী থিওরি রয়েছে জীবন সম্বন্ধে, যে জীবন আসলে কি, এই যে মাল্টি কম্পোনেন্ট, কিছুটা কন্ট্রোলে, কিছুটা কন্ট্রোলের বাইরে। তো কন্ট্রোলের বাইরে তো আমরা কিছু করতে পারবো না, কিন্তু কন্ট্রোলের মধ্যে যেটা আছে ওইখানে আমরা অন্তত পারফেক্ট হয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি আপনার এত মূল্যবান সময় আমাদের জন্য বরাদ্দ রেখেছেন, আমাদের পডকাস্টে এসেছেন এবং আমাদের আলোকিত করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।